এই ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আজকে একটা ফাটাফাটি ক্লাস হবে। ফাটাফাটি বুঝো? একদম ফাটাফাটি। চলো, 4 নাম্বার ক্লাস আজকে আমাদের। নাকি 8 কি লেখছে জানি না, 4 লেখছে মনে হয় আর কি। আচ্ছা, আয়নীকরণ বিভব এটাকে ইংরেজিতে কি বলে? এটাকে ইংরেজিতে বলে আয়োনাইজেশন। আয়োনাইজেশন পটেনশিয়াল। POTENTIAL। সো সংক্ষেপে আমরা এটাকে কি দিয়ে রাখবো? এটাকে আমরা আইপি দিয়ে লিখবো। আইপি মিন্স আয়োনাইজেশন পটেনশিয়াল। আর হচ্ছে আয়নীকরণ বিভব এর উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। নিয়ামক মানে বুঝো তো, মানে ভেরিয়েবল, মানে বিভিন্ন কিছু চেঞ্জ হলে ওর কি কি ইফেক্ট পড়ে সেই জিনিসটা আর কি। আচ্ছা, কমেন্টটা বড় করে দিও না। আচ্ছা, তার আগে সবার আগে আমাকে একটু বলো, আয়নীকরণ বিভব শেখার আগে এই কথাটার উত্তর দাও। বন্ধন গঠিত হলে সিস্টেম থেকে শক্তি ড্যাশ হয়, কি হয় বলো? সিস্টেম থেকে শক্তি নির্গত হয় নাকি শোষিত হয়? ওই বেটা, ও নাইস। নির্গত হয়। সিস্টেম থেকে শক্তি নির্গত হয়। আর বন্ধন ভাঙা হলে সিস্টেমে শক্তি কি হয়? বন্ধন ভাঙা হলে সিস্টেমে শক্তি শোষিত হয়। কি দিয়ে মনে রাখতে বলছিলাম, মনে আছে? শোষিত হয়। তাহলে এখন আমাকে একটু বলো, যদি শক্তি নির্গত হয়, এনার্জি রিলিজ হয়, তাহলে, হ্যাঁ তালি দিয়ে মনে রাখতে বলছিলাম, এই যে ভদ্রলোক তালি দিতেছে, লিওনার্দো ডিক্যাপ্রিও, অসাধারণ একজন অভিনেতা। আচ্ছা, তাহলে বলো এই বিক্রিয়ার ডেল এইচ কি হবে, আর এই বিক্রিয়ার ডেল এইচ কি হবে? উপরের বিক্রিয়ার ডেল এইচ কি হবে? তাই বা প্রভাব বলছে নেগেটিভ, রাইট? সেটা হচ্ছে মাইনাস হবে, নেগেটিভ। আর এটা ডেল এইচ হবে হচ্ছে পজিটিভ। এনার্জি অ্যাবজর্ব হইলে পজিটিভ, আর এনার্জি রিলিজ হইলে হচ্ছে নেগেটিভ। হুম, ওকে। সো আসো, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব যে নামেই ডাকো না কেন, এই বিভব নামটাতে বলে হচ্ছে, এই বিভব নামে বলে হচ্ছে ফিজিক্সের লোকজনরা, আর এই শক্তি নামে ডাকে হচ্ছে স্যাস্ট্রারা, আই মিন সরি, কেমিস্ট্রা। গাধা, কেমিস্ট্রি একটা গাধা। মানে ফিজিক্সের লোকজন এত স্মার্ট, এত ম্যাথমেটিক্যাল, এত লজিক্যাল, এত সুন্দর লাগে। কেমিস্ট্রির লোকজন মানে বেতাল বিচ্ছিন্ন পাগলের দল এক একটা, যখন যেটা মন চায় সেটা বলি দেয়। আচ্ছা, এটা হচ্ছে রসায়নের লোকজনরা বলে আর কি। যাই হোক, সো ফিজিক্সের লোকজনরা অনেক ভাষা ভাষা চিন্তা করে, বুঝছো? কেমিস্ট্রির লোকজন একটু গভীরে যায়, যখনই গভীরে যায় একটু পাগল হয়ে যায়, তখন উল্টা পাল্টা কাজ করে আর কি। যাই হোক, সো এখন আসো, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব যে নামেই ডাকো, তোমরা জানো বিভব মানেই হচ্ছে শক্তি। কারণ হচ্ছে কি, ওই যে তোমার তড়িৎ বিভবের কথা যদি বলি, ওটার সংজ্ঞাটা কি ছিল, যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। হ্যাঁ, সো যে পরিমাণ কাজ হবে ওই কাজটাকে আমরা বলবো ওই ক্ষেত্রের বিভব। সো তাহলে ঘটনা হচ্ছে যে এই বিভব আর শক্তি আলটিমেটলি সেম জিনিস। এমনকি তোমাদের কোয়ার্টার 1-এ যখন কোয়ান্টাম মেকানিক্স পড়াচ্ছিলাম তখন দেখাইছিলাম যে আসলে ভোল্ট মানে জুল কিচ্ছু না, ভোল্ট মানেই হচ্ছে জুল। তো যাই হোক, ডেফিনেশনটা হচ্ছে কি, গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন হইতে হবে। প্রথম কথা, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। কোন মৌলের 1 মোল, এখানে 1 এখানে মোল চলে গেছে, যাই হোক, 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্ব অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে, তার পরিমাণকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো ডেফিনেশনটা এইভাবে বলা যায়, গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন 1 মোল পরমাণুকে তাপ দিয়ে প্রত্যেকের বহিঃস্থ স্তর থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে যেতে হলে তোমার যে পরিমাণ তাপ শক্তি সিস্টেম শোষণ করে, সিস্টেমকে দেওয়া প্রয়োজন হয়, মানে হচ্ছে সিস্টেম শোষণ করে, ওই তাপ শক্তির পরিমাণটাকে আমরা বলবো ওই মৌলের আয়নীকরণ শক্তি। ঠিক আছে, এখন তোমরা একটু আমাকে মনে করে বলো, এই আইপি, আয়নাইজেশন পটেনশিয়াল, এই জিনিসটা আমরা মূলত কাদের জন্য বের করতেছি? ধাতুদের জন্য বের করি নাকি অধাতুদের জন্য, মনে আছে? এটা চাইলে যে কারোর জন্য বের করা যায়, কিন্তু মেইনলি কাদের জন্য বের করে? ধাতুদের জন্য। মনে পড়ছে তো গতদিনের উদাহরণ? আচ্ছা, এখন কথা হচ্ছে, সো একটু অডিওটা অফ করো।
আচ্ছা, এখন চলো আমরা একটা ছবি আঁকি। সবাই একটা ছবি আঁকো। ধরো এই একটা, কি হইলো এটা, ধরো এই একটা পাত্র, এর ভিতরে তোমার 1 মোল পরমাণু থাকবে, একটা দুইটা তিনটা চারটা করে পরমাণু থাকবে 1 মোল। 1 মোল মানে 6.022 10⁻23 টি। এরপরে যেটা করবা, এটাকে তুমি তাপ দিবা, এই যে তাপ দিবা, বুঝছো? এবং যদি তুমি সোডিয়ামের আইপি বের করতে চাও, তাহলে সোডিয়াম সলিড নিলে হবে না, সোডিয়াম লিকুইড নিলে হবে না, সোডিয়ামকে নিতে হবে গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে? তাহলে তাপ দেওয়ার পরে প্রত্যেকের লাস্টের শেলে, কারো লাস্টের শেলে একটা ইলেকট্রন থাকবে, কারো লাস্টের শেলে দুইটা ইলেকট্রন থাকবে, যেমন অ্যালুমিনিয়াম হলে তিনটা থাকবে, ম্যাগনেসিয়াম হলে দুইটা থাকবে, সোডিয়াম হলে একটা থাকবে। ডাজন্ট ম্যাটার, যার লাস্টের শেলে যে কয়টাই থাকুক না কেন, প্রত্যেকের লাস্টের শেল থেকে একটা করে ইলেকট্রন বের করতে হবে, প্রত্যেকটা পরমাণুর কাছ থেকে একটা করে ইলেকট্রন বের করতে হবে। ঠিক আছে? এখন প্রত্যেকের কাছ থেকে যদি একটা করে ইলেকট্রন বের করি, বের করে কত দূর নিব? আনসারটা হচ্ছে ভাই অসীম দূরত্বে নিতে হবে। তো অসীম দূরত্ব কাকে বলে? অসীম দূরত্ব হচ্ছে সেই দূরত্ব যে দূরত্বে ইলেকট্রনটাকে নিয়ে গেলে ইলেকট্রনটাকে সে আর ফেরত আনতে পারে না, তাকে বলে অসীম দূরত্ব। আমার কথা কি বুঝছো? মানে ধরো ব্যাপারটা এরকম, সিস্টেমের বাইরে, রাইট? ঘটনা হচ্ছে ধরো তোমার কাছ সাথে আমি একটা ব্যবসা করতেছি, এই তোর কলমটা দে, কয় টাকা নিবি? তো তুমি বললা যে 5 টাকা। এখন 5 টাকা দিলাম তোমাকে, কলমটা তোমার কাছ থেকে, তোমার পকেটের উপর থেকে নিয়ে তোমার হাতের সামনে রাখলাম, তাইলে কাজ হবে না। তোমার পকেটের ভিতর থেকে নিয়ে আমাকে এত দূরে নিয়ে রাখতে হবে যেন তুমি মাইন্ড না করো, তুমি আবার ফেরত নিতে না পারো। তাহলে ওই কাজটা করার জন্য তুমি যে পরিমাণে শক্তি দাবি করবো আমার কাছে, ওই শক্তিটাকে বলবো তোমার আয়নীকরণ শক্তি। ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হয়তোবা তোমার পকেট থেকে বের করে সামনে রাখতে গেলে 5 টাকা রাজি হও, কিন্তু আরো দূরে নিয়ে যেতে চাই, আমার যেখানে মন চায় সেখানে নিয়ে যেতে চাই, সেইটার জন্য হয়তোবা তুমি আরো বেশি টাকা দাবি করতে পারো। যদি আরো 2 টাকা এক্সট্রা দাবি করো যে ভাই আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, আমি তো আর কোনোদিন দেখতে পারবো না, তাহলে আরো 2 টাকা দেন, তাহলে তোমার আয়নীকরণ শক্তি কিন্তু 5 টাকা না 7 টাকা হয়ে যাবে। মানে টোটালি ইলেকট্রনটাকে সিস্টেম আউট করতে হবে যেন আর ফেরত আনতে না পারো। সেইটার জন্য যে পরিমাণে শক্তি তোমাকে দিতে হবে, তুমি খাইয়ে ফেলবা শক্তিটা, মানে তুমি বলতে সিস্টেম, সেই শক্তিটাকে আমরা বলবো ওই মৌলের আয়নীকরণ শক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ বিভবের সংজ্ঞা এক কেন? ফারহানা ইসলাম সোহা বলতেছে ইলেকট্রন আসক্তি বলে পৃথিবীতে কিছু আছে বলে আমার জানা নাই। আয়নীকরণ বিভব নিয়ে আলোচনা করতেছি, এর মধ্যে আবার আরেকটা ঢুকে আসবে কেন? খাওয়ার সময় সহজ চিন্তা তো ভালো না আব্বু। আচ্ছা, ইলেকট্রনটা কই যাবে? ইলেকট্রনটা তোমার নানার কাছে চলে যাবে, যেখানেই যাক সিস্টেম আউট করতে হবে, কথা হচ্ছে এটা আর কি। বুঝিয়াছো? আচ্ছা আসো বন্ধু, এবার তোমরা একটা কাজ করো, সোডিয়ামের আয়নীকরণ বিভবের যে সমীকরণটা হবে, অর্থাৎ সোডিয়ামের জন্য আয়নীকরণ বিভবের এই যে যে সংজ্ঞাটা, এটা যদি আমরা ইকুয়েশন আকারে প্রকাশ করি সেটা কেমন হবে সেটা একটু আমার সাথে দেখো। সোডিয়ামের আয়নীকরণ বিভব বের করতেছি, তাহলে আমরা সোডিয়ামকে নিব, কথা হচ্ছে কতটুকু নিব? আনসার হচ্ছে ভাই 1 মোল নিতে হবে, 1 মোল। তাহলে সোডিয়ামের সামনে একটা লিখবো 1 ডট, 1 ডট মানে 1 মোল। আচ্ছা, এখন এই সোডিয়ামটাকে আবার কি অবস্থা নিতে হবে বলছিল? সেটা বলছিল আবার গ্যাসীয় অবস্থা নিতে, তার মানে এর ব্র্যাকেটে লিখতে হবে জি, জি মিন্স গ্যাস। নিয়ে এটাকে কি করবা? একদম তাপ দিবা, ভালো মতো তাপ দিবা। তাপ দেওয়ার পরে এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল? এখন Na প্লাস একক ধনাত্মক চার্জ যুক্ত ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। সেই সাথে কি হবে? ইলেকট্রনটা ছেড়ে দেবে। তো এই কাজ করতে যে তোমার যে পরিমাণ শক্তি সিস্টেম অ্যাবজর্ব করছে, সেই অ্যাবজর্বড অ্যামাউন্ট অফ এনার্জিকে বলি আমরা ডেল এইচ, সেইটার মান ধরে নাও +x কিলোজুল। এখন প্লাস কেন লিখছি? কারণ ভাই এটা অ্যাবজর্বড অ্যামাউন্ট অফ এনার্জি। সো দ্যাটস ওয়াই এই +x টাকে আমরা বলবো হচ্ছে, তখন এই +x টাকে গোল্লা দিয়ে লেখো সবাই আমার সাথে, এটাকে বলে আইপি অফ সোডিয়াম, অর্থাৎ সোডিয়ামের আইপি, আয়নাইজেশন পটেনশিয়াল। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন 1 মোল পরমাণুকে তাপ দিয়ে প্রত্যেকের বহিঃস্তর থেকে একটা করে ইলেকট্রন নিয়ে চলে যাব, চলে গেলে কি হবে? একক ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন। এই ঘটনাটা করতে যে যে পরিমাণ এনার্জি অ্যাবজর্বড হবে সিস্টেমে, সেই এনার্জিটাকে বলে ওই মৌলটার, ওই পদার্থটার আইপি। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। এবার তাহলে তোমরা একটু আমাকে লিখে দেখাও ম্যাগনেসিয়ামের আইপি এর ইকুয়েশনটা কি হবে, তাড়াতাড়ি বলো, কি লিখবো আমরা? ম্যাগনেসিয়ামের আইপি এর ইকুয়েশন। এবারে এটা রং এখনো কাঁচা রে, মগ টাইনা ধরতেছে। হুম, গুড। এই তো প্রথম কথা হচ্ছে 1.mg থাকবে, কেন বুঝছো তো? এগুলো কিন্তু নাম্বার দিচ্ছি না বিক্রিয়ার, এগুলো দিচ্ছি হচ্ছে 1 মোল নেওয়া লাগবে সেটা বুঝাচ্ছি। এবং এটার ব্র্যাকেটে কি লিখবো আমরা? গ্যাস।
আচ্ছা, ওইখানে একটা জিনিস লেখা হয় না, এখানেও গ্যাস লেখা উচিত, না লেখলেও সমস্যা নাই, বোঝা যাচ্ছে এটাকে যদি তাপ দিই তাহলে তো গ্যাসীয় অবস্থাকে তাপ দিলে তো গ্যাসেই থাকবে, তাই না? আচ্ছা, ম্যাগনেসিয়ামকে তাপ দিলে আমাদের কি হবে? এমজি, বলো। 2+, গুড। Mg2+ যোগ দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দুইটা না 2 মোল। তাহলে এই বিক্রিয়ার যে ডেল এইচ হবে, এই বিক্রিয়ার যে ডেল এইচ হবে, ধরো এটা প্লাস ওয়াই কিলোজুল, তাহলে আমরা প্লাস ওয়াই কে কি বলবো এখন থেকে? এটাকে গোল্লা দিয়ে লেখো, এটা হচ্ছে আইপি অফ ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা লেখার পরে একটা কাজ করো, সেই কাজটা হইতেছে এই বস্তুটাকে কাটি দাও। এটা হয় নাই ছোট্ট বন্ধুরা, এটা হয় নাই। অশিক্ষিত দল, প্রচন্ড অশিক্ষিত, ঘরের মধ্যে লাইট জ্বালা, তোদের অশিক্ষার অন্ধকারে পৃথিবীটা ছেয়ে গেছে। গরু ছাগলের দল, খালি মাড়ি খায়, ঘাসও খায় না, মাড়িই খায়। এটাকে ছোট করে দিয়ে আমার একটু জায়গা লাগবে। এই যে একটু জমি জিরাত বের করে ফেলছি। দেখো বন্ধু, তোমাকে সংজ্ঞায় কি বলছিল? 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে 1 মোল ধনাত্মক ক্যাটায়নে পরিণত করতে হবে। তার মানে Mg2+ বানানো যাবে না। কি করতে হবে তাহলে এখন বলেন তো? এটাকে বানাতে হবে Mg+, এটাকে বানাতে হবে Mg+। আমি জানি ম্যাগনেসিয়াম নরমালি একটা করে ইলেকট্রন ছাড়ে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন ওর কাছ থেকে ইলেকট্রন বের করতে হবে মাত্র একটা। নরমালি সে দুইটাই ছাড়ে, কিন্তু তার কাছ থেকে একটা ইলেকট্রন বের করতে যে এনার্জিটা লাগে, সেই এনার্জিটাকে বলে হচ্ছে তার আয়নীকরণ বিভব। বুঝিয়াছো? ডেফিনেশনটা হচ্ছে এইটা। ব্যাপারটা বোঝো কেন এরকম করা হইলো। কারণটা হচ্ছে দেখ, আমি এই আইপি এর মান বের করলাম কেন? কারণ আমার দুইটা ধাতুর মধ্যে কম্পেয়ার করা দরকার, তুলনা করা দরকার, কোন ধাতুটা বেশি সক্রিয়। তো দুইটা ছেলেকে নিয়ে চিন্তা কর, কারণ আইপি এর মান তো বেসিক্যালি ছেলেদের জন্য, ধাতুদের জন্য বের করে। দুইটা ছেলের মধ্যে কোনটা বেটার ছেলে এটা বোঝার জন্য আমি একটা কাজ করলাম। একজনকে আমি একটা ইট বয়ে নিয়ে যেতে বললাম, দেখি তুমি ইটটা নিয়ে কত দূর দৌড়ায় যেতে পারবে, একটা পাথর। আর আরেকজনকে বললাম তুই 10-12টা পাথর একসাথে মাথায় করে নিয়ে দৌড়া, দেখি যে কেমন পারস। এই দুইটা ডেটা দিয়ে তো আমি তো এদেরকে কম্পেয়ার করাটা তো বোকামি হয়ে যাবে। সো যা করতে বলবো, আমি সবগুলা ছেলেকে একই কাজই করতে বলবো, ঠিক আছে? সবাইকে আমি একটা ইলেকট্রন ছাড়াবো, ছাড়ানোর ফলে সে যত পরিমাণে এনার্জি আমার কাছে দাবি করবে যে এই এনার্জিটা আমাকে না দিলে আমি ইলেকট্রন ছাড়বো না, ওই এনার্জিটাকে বলবো ওই মৌলের আয়নীকরণ বিভব। বুঝছস? তাহলে যদিও সে ন্যাচারালি দুইটা ইলেকট্রন ছাড়ে একবারেই, একবার না, তো ওইটাও ধাপে ধাপেই ঘটে। সো একটা ইলেকট্রন ছাড়লে যে পরিমাণে এনার্জি সে অ্যাবজর্ব করে, ওই এনার্জিটাকে বলবো আমরা ওই মৌলের আয়নীকরণ বিভব। ঠিক আছে, এবার চলো বন্ধু, ওই যে ওই কথাটা আবার একটু দেখে নাও। আমি জানি অনেকেই এখানে বুঝতেছে না যে প্লাস লিখতেছি কেন বারবার। কারণটা হচ্ছে এই যে ব্যাপারটা, বন্ধন গঠিত হলে শক্তি নির্গত হয়, বন্ধন ভাঙলে শক্তি শোষিত হয়, ডেল এইচ মাইনাস আর প্লাস। দেখো, চলো এখন তাহলে একটা কথা বলো আমাকে একটু, যতটুকু বুঝলে তার উপরে ভিত্তি করে, যে পরমাণুর আকার যদি বড় হয়, অর্থাৎ আমি দুইটা পরমাণু নিয়ে কথা বলছি। ধরো একটা ছোট পরমাণু আছে আমার কাছে, একটা ছোট পরমাণু, আর হচ্ছে তোমার একটা বড় পরমাণু আছে, দুইটা পরমাণু আছে আমার কাছে। ছোটটা পিঙ্ক হোক, হ্যাঁ, একটা ছোট পরমাণু, একটা হচ্ছে বড় পরমাণু। এটা লক হয়ে গেছে কেন জানি, যাই হোক, টেকনোলজি ব্যাপারটা ভালো না, খালি প্যারা দেয়। এখন আবার ভিতরেরটা নড়তেছে। তোরা যে টেকনোলজি ডিস্টার্ব করস, এখন আবার নড়তেছেই না, না, খুব ডিস্টার্ব। এই যে হয়েছে। এখন বলো আমাকে, দুইটা পরমাণু নিছি আমার কাছে, যেটা যেটার আকার বড় সেটার ক্ষেত্রে কি হবে বলো? আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভবের মান কি বেশি হবে নাকি কম হবে? কম। গুড। ধাতু হিসাবে সক্রিয়তা তার কি হবে বলো? ওই বড়টার কথা বলতেছি, বড়টার কথা। বেশি নাকি কম? বাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছে। ঘটনাটা কি? এটা হচ্ছে বেশি হবে। তার কারণটা কি দেখো, একটা ধাতুর কাজ কি এটা একটু বোঝো। একটা ধাতুর কাজই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ছেড়ে দেওয়া। তো যে ধাতুকে আমার তাপ দিতে হয় কম, সে নিজেই ইলেকট্রন ছেড়ে দেয় তাড়াতাড়ি, সে তো ডেফিনেটলি সক্রিয় ধাতু। বুঝিয়াছো? ও আচ্ছা, এগুলো আগেও পড়াইছি। আচ্ছা, ক্লাস 10-এ থাকতে কি আমি দেখাইছিলাম নাকি আল্লাহ জানে। আমি দেখাইছিলাম।
ও মাই গুডনেস, বেড়া তাই আমার এই ক্লাস নেওয়ার কি দরকার, তো সবই পাইতেছে, তাই তো বলি সঠিক উত্তর দিতেছে কেন, এই তো কোনোভাবে হইতে পারে না, আমি তো সেটাই চিন্তা করে পাইতেছি না। যাই হোক, দুইটা ইলেকট্রন আছে, চিন্তা করো এর নিউক্লিয়াসের কাছে, এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে অনেক দূরে, সো এর ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ কম, সো তাপ দিলে সহজেই ছুটে চলে যাবে। আচ্ছা, এই গোড়ার ডিম বাগডুম বাগডুম বই থেকে নিছে, এটা মনে রাখিস। এখন এর ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, এই যে প্রথম যে দুইটা লাইন লিখেছি, এই প্রথম দুইটা লাইন হচ্ছে, এই প্রথম দুইটা লাইন যে পরমাণুর আকার বড় হইলে যে আয়নীকরণ শক্তি কম হবে, এটা কি কি বলছিলাম তখন, কিছু বলছিলাম এটাকে, নট অলওয়েজ ট্রু, মানে এটা জেনারেল সেন্সে বলা যায়, বাট এটা সবসময় সত্যি না, ঠিক আছে? আচ্ছা, বলি নাই হয়তো বা, তবে শোনো, ওই 9-10 যেটা দেখছো তার চেয়ে বহুগুণে রিচ জিনিস কিন্তু এখন দেখবা আর কি, আমি জাস্ট ডেফিনেশনটা বলছি তাই মিল পাচ্ছ, একটু পরে দেখবা যে তালগোল আছে এর মধ্যে অনেক। আচ্ছা, এবার আসো সোডিয়াম আর পটাশিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা করি। তাহলে আমি এখানে সোডিয়াম লিখলাম আর পাশে হচ্ছে পটাশিয়াম লিখলাম, ঠিক আছে তো না? আমার লেখা ঠিক আছে? এই যে তোমার সোডিয়াম, এই যে তোমার পটাশিয়াম। আচ্ছা ববি, এরা কারা 24 ব্যাচ না? এ তোরা ক্লাস 10-এ কেমনে পড়লি আমার কাছে, আমি তো দেখাই নাই। ও কোয়ার্টার 2 তে দেখাইছিলাম, কোয়ার্টার 2 তে কেন দেখাইছিলাম আল্লাহ মাহবুব জানে। কে এটা? আচ্ছা ওকে, দেখো নিচে লিখতে হবে, নিয়মটা হচ্ছে পর্যায় সারণী শেখার কারণটা হলো মৌলগুলো এখন থেকে আর কখনো উল্টাপাল্টা ভাবে লিখবো না, যার পজিশন যেখানে তাকে সেখানে লিখতে হবে, যদি তারা পর্যায় সারণীতে উপর নিচে অবস্থিত হয়ে থাকে তাহলে তাদেরকে উপর নিচে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে সোডিয়ামের সাইজ যদি এত বড় হয়, পটাশিয়ামের সাইজ কি আরো বড়, সো আমরা কি লিখবো এখানে, যেহেতু সাইজ অফ সোডিয়াম ইজ লেস দেন সাইজ অফ পটাশিয়াম, অতএব আইপি অফ সোডিয়াম ইজ গ্রেটার দেন আইপি অফ কি বলেন তো, পটাশিয়াম। এখন বলেন তো তাহলে কে সক্রিয় ধাতু, সোডিয়াম নাকি পটাশিয়াম, তাড়াতাড়ি বলেন। পটাশিয়াম, তাহলে অতএব পটাশিয়াম বেশি সক্রিয়। আচ্ছা, এরপরে আসো সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা, তাড়াতাড়ি করো চলো। সোডিয়ামের নিচে ম্যাগনেসিয়াম লিখছি, ঠিক আছে? সোডিয়ামের পারমাণু সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের 12। ও ঠিক নাই, আচ্ছা পাশে, কোন পাশে, এই পাশে তাই তো, ঠিক আছে এবার লিখছি করো। তোরাই তো বললি পাশে, তা পাশেই তো লিখছি। ও, তার মানে কথা অর্ধেক বলছো, পাশে বললে হবে না বন্ধু, তোমাকে বলতে হবে ডান পাশে, আমি তো লোক খারাপ। সোডিয়াম ধরো এত বড়, তাহলে ম্যাগনেসিয়াম কি আরো ছোট, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়ে যায়, মনে আছে? আচ্ছা, যদি আকার ছোট হয় তাহলে ডেফিনেটলি কি হবে আমাদের, এখানে এখন আমরা বলতে পারি যে যেহেতু, এই যে এটা নিয়ে যাই, যেহেতু সাইজ অফ সোডিয়াম ইজ গ্রেটার দেন সাইজ অফ কি, ম্যাগনেসিয়াম, সাইজ অফ ম্যাগনেসিয়াম, অতএব আইপি অফ সোডিয়াম শুড বি লেস দেন আইপি অফ ম্যাগনেসিয়াম। তাহলে কে বেশি সক্রিয়, বলেন বলেন বলেন। অতএব সোডিয়াম বেশি সক্রিয়, ঠিক আছে, ডান হয়ে গেল। এবার চলো বন্ধু, নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির তুলনা করি, নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে আমরা নাইট্রোজেনকে যদি এখানে লিখি, অক্সিজেন তো তার ডানে তাই না, পারমাণবিক সংখ্যা এক বেশি, তাহলে নাইট্রোজেনের সাইজ যদি এত বড় হয়, অক্সিজেনের সাইজ তো একটু ছোট, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় তাই না? আচ্ছা, আকার ছোট হইলে তাহলে এবার আমরা কি বলবো, এই যে দেখছো এখন কিবোর্ড থাকলে অনন্যা, ওই বেটা কিবোর্ড থাকলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি মারা যেত, খুব ফাস্ট হইতো। অতএব, সরি অতএব তো না, যেহেতু সাইজ অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দেন সাইজ অফ অক্সিজেন, না এখন আর দরকার নেই আজকে, আগামী দিন যেন অবশ্যই থাকে। অতএব আইপি অফ নাইট্রোজেন শুড বি লেস দেন আইপি অফ অক্সিজেন, লেখা ঠিক আছে? না, কেন না, এইটাকে বাক্স করে লেখো যে এরকম এরকম, এটা হচ্ছে হবার কথা, হবার কথা, কিন্তু সেই কিন্তুটা কই, ওই পাশে লিখতেছি দেখো। ঘটনাটা যেটা হবে তোমাদের জানা আছে নিশ্চয়ই, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখো, অক্সিজেনের লেখো, বক্স পদ্ধতিতে লিখতেছি 1s2
এটা 1s, এটা হচ্ছে 2s 2, তারপরে কি 2px1 2py1 2pz1। আর যদি আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে ভেরি সিমিলার টু দিস থিং, কপি করে নিয়ে আসা যায়, সেখানে যেটা হবে 2px2 2py1 2pz1 এরকম। আচ্ছা, তাহলে এখন যেটা হবে, নাইট্রোজেনের তোমার ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল নাকি অক্সিজেনের? ডেফিনেটলি নাইট্রোজেনের। কারণটা কি? হুন্ডস রুল। এখানে কি অ্যাপ্লাইড হচ্ছে? হুন্ডের নীতি, হুন্ডস রুল অফ মাল্টিপ্লিসিটি, মনে আছে? সো হুন্ডের নীতি অনুযায়ী নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্থিতিশীল, যার ফলে হবে কি, নাইট্রোজেনের কাছ থেকে তুমি ইলেকট্রন বের করতে পারবা না, যতই তাপ দাও না কেন ও ইলেকট্রন ছাড়তে চাবে না, বলবে ভাই আমার যেমন আছে এমনই ভালো, ওভাবেই থাকুক। সো ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কারণে যেটা হবে, ঘটনাটা উল্টে যাবে। অতএব আইপি অফ নাইট্রোজেন উইল বি মোর দেন আইপি অফ অক্সিজেন। বাস্তবে হচ্ছে ঘটনাটা এরকম। তার মানে দেখো, একটু আগে যে কথাটা বলছিলাম, কোন কথাটা, এই যে এই দুইটা লাইন, পরমাণুর আকার বড় হলে আয়নীকরণ শক্তি নাকি কম হয়, এটা সবসময় কিন্তু সত্যি না। ওই যে বলছিলাম নট অলওয়েজ ট্রু, এই যে এখানে কোথায়, এই যে এখানে ঘটে গেছে, বুঝিয়াছো? কার ভুল হয়েছে? আমার ভুল হয়েছে? না, আমার ঠিকই আছে। আইপি এর ভ্যালু নাইট্রোজেনেরটা বেশি, অক্সিজেনেরটা কম। তোরা বুঝছস তো নাকি? আচ্ছা, শর্ট সিলেবাস ফুল সিলেবাস বুঝি না, কেমিস্ট্রি ক্ষেত্রে শর্ট আর ফুল নাই, সব পড়া লাগবে। আর যেগুলো শর্টে বাদ দিছিল ওগুলো অলরেডি ওই কোয়ার্টার 1 2 পড়ায় ফেলাইছি সব। শর্ট করেও লাভ নাই, ফুল করেও লাভ নাই, তুই সবসময় ফুল প্যান্ট পরে ঘুরবি, হাফ প্যান্ট পরস কেন? হ্যাঁ, ফাজিল কথা কেন, হাফ প্যান্টে কি হয়েছে? দুষ্ট। আচ্ছা দেখো, এই আমার হাতের লেখা বুঝো না তোমরা, আগডুম বাগডুম কি কি জানি বলো, সো এই জন্য তোমাদের সুন্দর করে লিখে দিচ্ছি। এই যে নাইট্রোজেন অক্সিজেন আয়নীকরণ শক্তির তুলনা, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, এই যে অক্সিজেনটা এই যে। সো নাইট্রোজেন ও অক্সিজেন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে হুন্ডের নীতি অনুযায়ী, হুন্ডের নীতির এই কথাটা বলতেই হবে। এই কথা উল্লেখ না করে তুমি যদি বক্কর বক্কর বলতে থাকো কোনো লাভ নাই। স্যার বলবে যে এমন হয় নিজে কোনো কিছু আবিষ্কার করছে, তা না। এই হুন্ডের নামটা বলবা, এই বেটার নাম বলবা। আচ্ছা, হুন্ডের নীতি অনুযায়ী নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের চেয়ে বেশি স্থিতিশীল, তাই নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের ব্যাসার্ধ বড় হওয়া সত্ত্বেও নাইট্রোজেন পরমাণু হচ্ছে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে যেতে অনেক বেশি শক্তি সরবরাহ প্রয়োজন পড়ে। বুঝছো আমার কথা নাকি? ওকে, সো লেখা আছে, মাইরে দিবা, 2 নম্বরের প্রশ্নে আসে, ঠিক নাই। আচ্ছা, এবার আসো পরের প্রশ্ন। আর্সেনিক আর সেলেনিয়ামের আয়নীকরণ শক্তি তুলনা করো, নিজেরা করো তাড়াতাড়ি, আমি একটু কফি খাই। আগে তোর নিজের কিবোর্ড ঠিক কর, তোর ওটা হ্যাং মারতেছে, আমারে কি কিবোর্ড দিবি? ভাই কেমিস্ট্রিতে শর্ট শর্ট করিস না, কেমিস্ট্রিতে 3/4 প্যান্ট, শর্ট প্যান্ট এগুলো পরবি, পরবি তো একদম মরে যাবি। ফুল প্যান্ট, ফুল প্যান্ট। বলো কার আয়নীকরণ শক্তি বেশি হবে? এখন জনতা যেটা করতেছে, শাইখ আব্দুল্লাহ খুব সুন্দর কথা বলছো, বিশিষ্ট তালওয়ালা, মারাত্মক সুন্দর কথা, যে অধাতুদের ক্ষেত্রেও কি আয়নীকরণ শক্তির ব্যাপারটা হয়। সোনা পাখি, সত্যি বলছি, ওই গানটা শুনছোস? আচ্ছা কিছু না, সত্যি বলছি, অধাতুদের জন্য আয়নীকরণ শক্তি বের করে না, কিন্তু চাইলে করা যায়। ঠিক আছে, মানে যে কারোর জন্য করা যায়, ঠিক আছে। আচ্ছা এবার বলো আমাকে, আর্সেনিক আর সেলেনিয়াম, তোমরা কি কেউ বলতে পারবে এখানে ঘটনাটা কি ঘটতেছে? আর্সেনিক আর সেলেনিয়ামকে ডিটেক্ট করতে পারছো কোথায় অবস্থিত তারা? খেয়াল করো, আমি একটা ম্যাজিক দেখাই। আর্সেনিক হচ্ছে 5 এর মৌল, অর্থাৎ 15 নম্বর গ্রুপ, আর সেলেনিয়াম হচ্ছে 6 এর মৌল, অর্থাৎ 16 নম্বর গ্রুপ। সো আমি 5 আর 6 এ পুরোটা লিখি, দেখো নাইট্রোজেন, আর ওইখানে থাকে হচ্ছে কি অক্সিজেন, তারপরে এখানে ফসফরাস, এখানে থাকে সালফার, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, এখানে থাকে সেলেনিয়াম, তারপরে ধরো এইখানে থাকে হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি, তার নিচে থাকে বিসমাথ, অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম, তারপরে ধরো অ্যান্টিমনি বিসমাথ, আর এখানে হচ্ছে টেলুরিয়াম পোলোনিয়াম। ওকে, দেখ ভাই, ঘটনাটা হইতেছে কি জানোস, এখানে বড় ম্যাজিক চলতেছে। এইটা হইতেছে, সরি, এইটা হইতেছে তোমার চৌধুরী বংশ,
এইটা হইতেছে তোমার খান বংশ, বুঝো? এইটা হইতেছে চৌধুরী বাড়ি, এইটা হইতেছে খান বাড়ি। সো চৌধুরী বাড়ির ছোট ফলার লগে ওর ছোট ফলার যে মারামারিটা চলতেছে, মেজো ফলার লগে ওর মেজো ফলার একই মারামারি চলতেছে, সেজো ফলার লগে সেজো ফলার একই ঘটনা, এই যে সব একই ঘটনা। তোমরা কি বোঝো ব্যাপারটা বন্ধুরা? সেম ঘটনা। সো তোমরা যারা গদ্য বাসো তারা চিন্তা করতেছো, ও আমার খোদা রে, এখন তো আমার আর্সেনিকের পারমাণবিক সংখ্যা লাগবে রে। কিছু লাগবে না, তুই পর্যায় সারণী পারস কিনা এটা কর। পর্যায় সারণীতে লোকেশন বাইর করতে পারলে, এই যে দিস ইজ ইওর কনসার্ন, তোমাকে এই মৌল দুইটা নিয়ে খেলা দিছে, এই যে আর্সেনিক আর একটা হচ্ছে কি সেলেনিয়াম। আর্সেনিক আর সেলেনিয়াম এই দুইটাকে নিয়ে কাজ দিছে। তো এই দুইটাকে নিয়ে কাজ করতে গেলে কি করা লাগবে? কিছুই করা লাগবে না, তুমি নাইট্রোজেন আর ফসফরাসের যে ঘটনা শিখছিলা সেই ঘটনাই এখানে প্রযোজ্য হবে। কি ঘটনা প্রযোজ্য হবে দেখো, তোমার সাইজ অফ আর্সেনিক আর সাইজ অফ কি সেলেনিয়াম, কোনটা বড় হবে? আর্সেনিকটা বড় সেলেনিয়ামের চেয়ে, কারণ পর্যায় বাম পাশে অবস্থিত। তাহলে অতএব আমাদের কি বলা উচিত? আইপি অফ আর্সেনিক শুড বি লেস দেন আইপি অফ সেলেনিয়াম। কথা ঠিক না? এটা হওয়া উচিত। তাই যদি হয়, কিন্তু এরকম হয় না, এরকম হওয়ার কথা, এটা হবার কথা, কিন্তু এইবার খেলা আছে। ইলেকট্রন বিন্যাস লেখা লাগবে, বলো আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস বলো, আর হচ্ছে সেলেনিয়ামের ইলেকট্রন বিন্যাস বলো তাড়াতাড়ি। এখন এইটা করতে যাবার অনেকে কামতেছে যে ভাই এইটা কেমনে করবো, এইটা করাও সহজ। দেখ, ঘটনা হইতেছে এই বলদের ইলেকট্রন বিন্যাস কি ছিল? এটা ছিল 2s2, এটা ছিল 2s2 2p3, 2p3, তার মানে এটা কি হবে জানিস? 3s2 3p3, এটা হবে 4s2 4p3, 4s2 4p3 হয়ে গেছে তো। এটা হচ্ছে তোমার 4s2 4p3, মানে বুঝো তো এই যে এটা। তাহলে সেলেনিয়ামের কি হবে? জাস্ট পরের মৌলটা এই অক্সিজেনের মতো করে ইলেকট্রন বিন্যাস লেখেন। এটা ছিল 2s2 2p4, তাহলে এটা কি হবে? 3s2 3p4, তাহলে এটা হবে হচ্ছে 4s2 4p4, এই যে 4s2 4p4, 1 2 3 4, ডান। তোমরা কি বুঝছো আমার কথা? পর্যায় সারণী শিখবা না তো তুমি বহু জায়গায় মরবা। এই প্রশ্ন আমার বানানো প্রশ্ন না, এই প্রশ্ন কোথায় এসেছিল জানো? বুয়েটে এসেছিল। আর্সেনিক আর সেলেনিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা করো। সো ফ্যাক্ট ইজ এই বস্তু বইতে নাই, এই বস্তু বইতে নাই, কিন্তু দিছে। তুমি তারপরে পরীক্ষা দিয়ে বাইরে এসে বলবা, জানো জানো মামুনি কি যে কঠিন প্রশ্ন করছে, আমি হেগে দিছি। তুমি পরিষ্কার করে দিবা না? তোরা থাফায় মারি বলবো ছাগল কোথাকার। তুই খালি আর মানে নাইট্রোজেন আর ফসফরাসেরটা শিখছস কেন? ওই গ্রুপের 14 গোষ্ঠীর একই কাহিনী। তোকে যদি এখন পরীক্ষায় দিয়ে আমি অ্যান্টিমোনি আর টেলুরিয়ামের কি ঘটনা, সেম ঘটনা, সেম ঘটনা। সো এখনো সময় আছে, পর্যায় সারণী ঠিক মতো শিখে ফেলো। তুমি যদি নাইট্রোজেন ফসফর নাইট্রোজেন অক্সিজেনের ঘটনা শেখো, তুমি সবগুলোর ঘটনা পারবা। ঠিক আছে? এই ঘটনা শুধু এক দুই জায়গা না, এভরিওয়্যার দেয়ার উইল বি দ্য সেম থিং। আর পর্যায় সারণী কখনো পরীক্ষায় লিখতে আসে না। তোমরা অনেকেই মনে করতেছো হয়তো বা পর্যায় সারণী নিয়ে পুরো একটা ক্লাস দিছে আরিফ ভাই, কেন দিছে? পর্যায় সারণী লিখতে আসে না, বাট পর্যায় সারণীর জ্ঞান আছে কিনা তোর, এটা তোরে একদম মানে টোকায় টোকায় বের করে নিবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমাদের আইপি অ্যাকচুয়ালি বেশি হবে কার, আমরা ওটা লিখে রাখি। অতএব আইপি অফ আর্সেনিক উইল বি মোর দ্যান আইপি অফ কি বলুন তো? সেলেনিয়াম। এটা হবে আর কি, এটা সঠিক। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? দ্যাট ইজ কারেক্ট, দ্যাট ইজ রং। এই যে এটা হবার কথা কিন্তু হয় না। ওকে বন্ধুগণ, চলো এইবার আসো পরের প্রশ্ন। বেরিলিয়াম আর বোরনের আয়নীকরণ শক্তির তুলনা করো। বেরিলিয়াম আর বোরন। তো এখানে লিখলাম বেরিলিয়াম, বোরন তো নিচে যাবে না, বোরন যাবে হচ্ছে ডানে। কারণ একটু চিন্তা করলেই বোঝা যাচ্ছে এটা একটু বড় আর এই বলদ হইতেছে একটু ছোট। তাহলে এবার বলো কার আয়নীকরণ শক্তি বেশি হবে? যেহেতু, যেহেতু তো এইভাবে লেখেন, যেহেতু সাইজ অফ বেরিলিয়াম ইজ গ্রেটার দ্যান সাইজ অফ বোরন, অতএব আইপি অফ বেরিলিয়াম শুড বি লেস দ্যান আইপি অফ কি বলেন তো? বোরন। এটা হওয়ার কথা না? আচ্ছা, ঘটনা হইতে এই কি চায়? রাহান ফোন দিছে কেন? হ্যাঁ বল।
হবার কথা, কিন্তু যে ঘটনাটা ঘটে সেটা হইল, বলো কি ঘটনা ঘটবে এখানে, নিজেরা বলেন। কি চাস? বাইকের গেটিং চাবি হেলমেটের লগে লাগানো, কই যাবি বাইকের? হ্যাঁ বলো কি ঘটনা। ইলেকট্রন বিন্যাস দেখতে হবে আমাদের এখন। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখবো 1s2 2s2। আর বোরনের ক্ষেত্রে যদি, আচ্ছা এগুলো বক্স পদ্ধতিতে লিখলে ভালো হয়। 1s দুইটা ইলেকট্রন, 2s এও দুইটা ইলেকট্রন। তাহলে বোরনের কি হবে? 1s দুইটা ইলেকট্রন, 2s এও দুইটা ইলেকট্রন, কিন্তু 2p তে আবার একটা আছে। 2p এক্স বরাবর একটা ইলেকট্রন আছে, দ্যাটস হাউ ইউ কল পাঁচটা ইলেকট্রন। সো ঘটনা হচ্ছে, আমাকে একটু তাড়াতাড়ি বলো কার কাছ থেকে ইলেকট্রন বের করা সহজ হবে, বেরিলিয়াম নাকি বোরন? কার কাছ থেকে? বোরনের কাছ থেকে। কারণ যদিও ওর আকার ছোট, ওর ওই যে লোনলি ইলেকট্রন ওরে টুকুস করে মানে একটা টোকা দিলেই পড়ি চলে যাবে, বুঝছো? কিন্তু বেরিলিয়াম যাবে না। বেরিলিয়ামের কাহিনী কি জানো? বেরিলিয়াম সংসার পেতেছে। লক্ষ্য করে দেখো, দুইটা বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন একসাথে যুক্ত আছে। সো এই যে আপ স্পিন আর ডাউন স্পিন, এই দুইটাকে ভাবতে পারো তোমার নানা আর তোমার নানি, অপোজিট অপোজিট ম্যাগনেটিক পোল। সো ঘটনা হচ্ছে কি, এই দুইটা পরস্পরের সাথে প্রচন্ড টাইটলি কানেক্টেড থাকে। যখন তুমি তোমার নানা নানির বাসার বাইরে যা শীষ দিবা, পু, এই বলদ বেরো আয় ফুটবল খেলি, তখন তোমার নানা বেরিয়ে আসার আগে তোমার নানি এসে বলবে, কি গো কাকে চাই, আমি আসলে হয় না, বুঝেছো? তখন তোমার যে কাজটা করা লাগবে, তোমাকে একজন উকিল নিয়োগ করা লাগবে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য। তাদের বন্ধন আগে ভাঙবা, তারপরে তোমার নানাকে বের করে আনতে পারবা ফুটবল খেলার জন্য, তার আগে পারবা না, বুঝছো? ঘটনা হচ্ছে তো, তোমার তো উকিলের চার্জ দিতে হবে, উকিলের বিল দিতে হবে না, তার মানে তোমার বেশি এনার্জি অ্যাপ্লাই করা লাগতেছে। সো ঘটনা হচ্ছে এখানে যে তোর মানে বন্ধনযুক্ত ইলেকট্রন এরকম যদি থাকে, জোড় বাঁধা কারো লাস্টের শেলে, লাস্ট ইলেকট্রন গুলা, তখন তাদের ক্ষেত্রে বেশি এনার্জি লাগে। তাহলে কি হবে আমাদের এখানে, কি বলবো? ওই তোরা নিজেরা একটু লিখে নিস, জোড় বাঁধা থাকে বলে এখানে আইপি অফ বেরিলিয়াম উইল বি মোর দেন আইপি অফ কি বোরন, এর ক্ষেত্রে বেশি এনার্জি লাগবে। তোরা কি বুঝছিস আমার কথা? অশিক্ষিত দল, গরু ছাগল খালি ঘাস খায়। চল বন্ধু, এই বেটা একই প্রশ্ন দুইবার চলে আইছে, দুঃখিত বন্ধুরা। আচ্ছা দেখো, দেখো এটাকে আমি এখনই বানিয়ে দিচ্ছি একটা প্রশ্ন, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। যদি তোমরা উত্তর দিতে পারো, তোমাদের নানাকে নিয়ে আসবো, ফুটবল খেলবা তোমরা। দেখি তোরাই প্রশ্ন বানাইতে পারিস কিনা। প্রশ্ন বানাইতে পারো একটা যোগ্যতা, ভালো একটা যোগ্যতা, যে কোশ্চেন বোঝে কোনটার সাথে কোনটা দেয়া যায়। স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম এবং কার তুলনা করব বলো? স্ট্রনশিয়াম এবং কার, তাড়াতাড়ি বলো। বেরিয়াম। আচ্ছা দেখো, আমি প্রশ্নটা বানাইছি কিভাবে, আগের প্রশ্নের হুবহু কপি। বেরিলিয়ামের জায়গায় দিছি স্ট্রনশিয়াম। এখন বেরিলিয়াম কোথায় ছিল? বেরিলিয়াম তার নিচে কে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, তার নিচে হচ্ছে বেরিয়াম, তার নিচে রেডিয়াম। এখন এর ঠিক পাশের গ্রুপটা যদি যাও, তাহলে এই বরাবর ছিল হচ্ছে বোরন, সরি, এই বরাবর ছিল হচ্ছে তোমার বোরন, তার নিচে কে? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তার নিচে হচ্ছে থ্যালিয়াম, টিএল। সো ঘটনা হচ্ছে, তাহলে কার সাথে কার তুলনা চলবে বলেন তো? এখানে তুলনা চলবে স্ট্রনশিয়ামের সাথে ইন্ডিয়ামের। তোমরা কি বুঝেছো আমার কথা? সেম লেভেল বরাবর থাকতে হবে, সেম লেভেল বরাবর, তা নাহলে অমূলক প্রশ্ন হয়ে যায়। অমূলক বুঝো, তোমাদের বইতে দেখবা অজস্র অমূলক প্রশ্ন আছে, আর পরীক্ষার হলে তো আরো বেশি অমূলক, মানে অ্যাবসার্ড কোয়েশ্চেন করে, কোনো মিল নাই, বা মিলগুলো ধরতে পারা যাবে না, আসলে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে কি হয়। যুক্তি নাই, মানে যুক্তি আছে, ওই যুক্তি আমরা ওইভাবে ব্যাখ্যা করতে পারবো না, উই ডোন্ট হ্যাভ ইনাফ ডেটা ফর দ্যাট। সো ওই টাইপের প্রশ্ন করে আর কি। তাহলে স্ট্রনশিয়াম ও ইন্ডিয়ামের আইপি এর তুলনা ওইভাবে করা যাবে আর কি। সো নিজেরা করে নিও। সো প্রশ্ন বানানো শেখো যে ঘটনাটা কি হয়, ঠিক আছে? আচ্ছা রুবিডিয়াম আর স্ট্রনশিয়াম, রুবিডিয়াম, আচ্ছা হ্যাঁ, রুবিডিয়াম স্ট্রনশিয়ামের প্রশ্ন হবে, সেটা ডিফারেন্ট প্রশ্ন আর কি, বাট এই কনসেপ্টের কোশ্চেন বললে সেম কোশ্চেন এই যে বানাই দিছি আরেকটা, ঠিক আছে? আচ্ছা এবার আসো, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যে কখন আমরা আসলে তাহলে বুঝলাম, আমরা কি বুঝলাম, যে
মাঝে মধ্যে আমরা, মানে মাঝে মধ্যে বলতে প্রাইমারিলি আমরা কি নিয়ে চিন্তা করতেছি বলতো? দুইটা পরমাণুর আইপি নিয়ে কথা বলতে গেলে প্রাইমারিলি আমরা কোন কনসার্নটা তুলতেছি, তাদের সাইজ নাকি ইলেকট্রনিক কনফিগারেশন? সাইজ। ওকে, আচ্ছা এখন রেডি আছে আর কি। এখন মাঝে মধ্যে আবার দেখা যাচ্ছে ইলেকট্রন বিন্যাসের দিকেও তাকাইতে হচ্ছে। এখন তোমরা আমার পড়ানো এতক্ষণ ধরে প্রশ্নগুলো পর্যালোচনা করে ভাবো তো, কখন কখন তোমার আকারের নিয়ে কথা বলার পরেও তাদের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে ভাবতে হবে, আর কখন ভাবারই দরকার নাই? বলো। ফাহিম হাসান ফাহাদ আইসে বলতেছে দেরি হলো কি, ক্লাস শুরু হয়েছে 6টায়, এখন বাজে 6টা 42, ও এখন এসে বলে দেরি হলো কি। না, কোথায়, ইউ আর টু আর্লি ফর দ্য নেক্সট ক্লাস। বলো। ধাতু অধাতু পাশাপাশি পি ব্লকের ক্ষেত্রে। আচ্ছা খেয়াল কর, ইলেকট্রন বিন্যাস নিয়ে তখন ভাবা লাগবে, উত্তরটা হচ্ছে এই যে, কখন পারমাণবিক আকার বিবেচনার পরও ইলেকট্রন বিন্যাস নিয়ে ভাবতে হবে? বলো তো কখন ইলেকট্রন বিন্যাস নিয়ে ভাবতে হবে? যদি মৌল দুটি, মানে যে মৌল দুইটা তুমি তুলনা করতে চাচ্ছ, যদি মৌল দুটি ড্যাশ না হয়ে থাকে। বলো তো কি? একজন ধরতে পারছে, একজন হয়তো বা কয়েকজন পারছে, আমি খেয়াল করিনি। মৌল দুটি একই গ্রুপের হয়ে থাকে, মানে একই গ্রুপের না হয়ে থাকে। দেখো আমরা কাদের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে চিন্তা করছি? যাদের ক্ষেত্রে মূলত ডিফারেন্ট গ্রুপে আছে। যদি একই গ্রুপে থাকে তখন তো ইলেকট্রনিক কনফিগারেশনে ভাবার কোনো দরকার নাই, কারণ একই গ্রুপে থাকলে তো ভাই ইলেকট্রনিক কনফিগারেশন একই। কারো একজনের মানে দ্বিতীয় শক্তি স্তরে শেষ হয়ে যাবে, আর একজনের চতুর্থ শক্তি স্তরে শেষ হবে, দ্যাটস ইট। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? ধাতু অধাতু ব্যাপার না, একই গ্রুপে যদি না পড়ে তখনই তোমার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনে চিন্তা করা লাগবে আর কি। ওকে, আচ্ছা চলো বন্ধু। নিজেরা পড়ে নিবা, এই ছাত্র বই থেকে চলে এসছে, বই থেকে কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, গোড়ার ডিম গোড়ার ডিম গোড়ার ডিম, কি বলতেছে আবি জুবি, তার ঠিকও নাই। বুঝিস? পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ রিলেশনশিপ। উপশক্তি স্তর বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটি পর্যায়ভিত্তিক ধর্ম। কেন? বাম থেকে ডানে গেলে দেখো শক্তি স্তর কিন্তু বাড়তেছে না, উপশক্তি স্তর বাড়তেছে, এই জন্য বলছে আর কি। আচ্ছা, পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত পরমাণুর অধিক সুস্থিতির কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কে ব্যতিক্রম ঘটে, ওই যে তোমার ইলেকট্রন বিন্যাসের যে ঘটনাটা আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, পরে বলতেছি, দেখি। এইবার আসো কিছু দুর্দান্ত প্রশ্নের উত্তর, মানে এই প্রশ্নগুলো একটু টাফার, মানে এগুলো নর্মালি দেয় না পরীক্ষায়, তারপরে একটু পড়ে রাখি আমরা, দেখি কি করা যায় আপনাদেরকে নিয়ে। সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি উল্লেখযোগ্য পরিমাণে বেশি কেন? তুমি আগেই প্রমাণ করে আসছো যে সোডিয়াম যদি এখানে অবস্থিত হয় তাহলে ম্যাগনেসিয়াম তার ডানে, সোডিয়ামের সাইজ এত বড় হইলে ম্যাগনেসিয়ামটা একটু ছোট, তাই না? বাম থেকে ডানে গেলে আকার একটু ছোট হয়। ভাইরে জাস্ট এক গ্রুপই তো ডানে গেছি, তা আকারটা একটু ছোট হয়েছে। একটু ছোট হওয়ার কারণে আয়নীকরণ বিভব এত বেশি বেড়ে যায় কেন? সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভবের মান বেশি হবে, বুঝছি, মানছি তো ভাই আপনার কথা, কিন্তু এত বেশি কেন? একজনের দেখো মাত্র 496 কিলোজুল পার মোল, আর একজন হচ্ছে 735 কিলোজুল পার মোল, অলমোস্ট ডাবল। ডাবল না মানে ভালোই আর কি। আচ্ছা, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা বেশি তাই ভালো কারণ না, ওইটা একটা কারণ, বাট ওই একটা প্রোটন বাড়ার কারণে এত বেশি বেড়ে যাবে এটা মানা যায় না আর কি। আচ্ছা, অদিতির কিছুটা হইছে, আদিবা আশরাফ পুরো ভুল বুঝছো, দুইটা ইলেকট্রন ছাড়তে হবে তো বলি নাই। ম্যাগনেসিয়ামের আইপি যখন বের করে তখন কি একটা ইলেকট্রন ছাড়ার ফলে এনার্জি যেটা নেয় ওটাকে বলে, নাকি দুইটা ইলেকট্রন ছাড়ার ফলে এনার্জি? ডেফিনেটলি একটা ইলেকট্রন ছাড়ার ফলে এনার্জি। হচ্ছে না, হচ্ছে না, না না না। দেখো তোমাদের কথা মানতেছি যে ম্যাগনেসিয়ামের আকার ছোট এবং প্রোটন সংখ্যা বেশি, এই কারণে তার আইপি বেশি হওয়ার কথা। তা বলে এত বেশি? ওরে বাবা, মেলা তো ডিফারেন্স অনেক হিউজ। কারণটা হইতে এই দড়ি ফেলছে কেডা, দেখি দেখি কি নাম,
ফেরদৌস রাফি মনে হয়, কি নাম, কারণ ও 2s2 থেকে, দ্যাটস দ্য রিজন এক্স্যাক্টলি। সো আমরা সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি, এর লাস্টের শেলে থাকবে হচ্ছে 3s1, আর এই বলদের থাকবে হইতেছে কি, বলদ দেখি 3s2। ডান। এই যে তোমার নানার ফুটবল খেলা বন্ধ হয়ে গেছে, তোমার নানি তার লগে আছে, ডাকলেও আসে না, বুঝেছো? ওই নানা নানির আগে বন্ড ব্রেক করতে হবে। অর্থাৎ এই আনপেয়ার্ড ইলেকট্রন থাকার ফলে তাপ দিলে সহজে ইলেকট্রন বের হয়ে যায় এবং সাইজেও বড়, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সও বেশি, আবার প্রোটন সংখ্যাও কম। কিন্তু এই বলদের কন্ডিশন হচ্ছে তিনটা। প্রথম কথা, তার প্রোটন বেশি, সো ইলেকট্রনকে জোরে টানতেছে। দ্বিতীয় কথা, তার আকার ছোট, সো ইলেকট্রনকে আরো জোরে টানে। তার চেয়ে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর হচ্ছে 3s2 ইলেকট্রনিক কনফিগারেশন। মানে ইলেকট্রন দুইটা জোর বাঁধা অবস্থায় থাকে, এই জোরটাকে আগে ভাঙতে হবে, তারপরে ইলেকট্রনটাকে দূরে নিতে হবে। তোরা কি বুঝছিস আমার কথা? আচ্ছা, এখন কথা হইতেছে, দেখ ভাই, এই ঘটনা কি শুধু সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ঘটবে, নাকি আর কার কার ক্ষেত্রে ঘটবে বলেন তো? এই সেম প্রশ্নটা পরীক্ষায় যদি ঘুরায় পেঁচায় আসে, সোডিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে না দিয়ে আর কাকে কাকে দিয়ে দিবে বলো? এই যে রিফাত হাসান ধরে ফেলছে, আরো অনেকেই ধরতেছে। যদি এই প্রশ্ন করতে চায় স্যাররা, পেঁচাইতে পারে, সেটা হইতেছে তোমার, যে বইতে তো তোর এটা আছে, তোরে দিলাম আর একটা জিনিস, কি দিব, ওই গ্রুপ 1 থেকে নিচে হচ্ছে পটাশিয়ামকে, আর 2 থেকে নিবে তাহলে ক্যালসিয়ামকে, তারপরে এখানে সোডিয়াম পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, আর এদিক থেকে নিবে কাকে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রোনসিয়াম। এই যে এদের মধ্যে সিমিলার রিলেশনশিপ চলতে থাকবে, সিমিলার ঘটনা চলতে থাকবে। বুঝিয়েছো আমার কথা? সো ভাই আবারও বলছি বারবার বলছি, তোমারে প্রশ্ন পেঁচায় ঘুচায় যেমনে হোক আটকানো যাবে না, যদি এবং কেবল যদি তুমি পিরিয়ডিক টেবল ওস্তাদ হও। ভাই এই যে চ্যাপ্টারটা কেমিক্যাল বন্ড, এইখানে এমন এমন প্রশ্ন করা সম্ভব যেখানে তুই আমারে আটকায় ফেলতে পারবি। আমার তো কত অভিজ্ঞতা, কত পড়াশোনা, কোনো লাভ নাই। আমার দাদারে কবরে তো তুলে আনলেও ও যদি প্রশ্ন দেখে, ও আবার কবরে যায় শুয়ে থাকবে, বলবে যে ডিস্টার্ব করিস না, এগুলো পারি না, পারা সম্ভব না, তাই বলে কানতে কানতে শুলি যাবে। কিন্তু তোরা আটকানো যাবে না যদি এবং কেবল যদি তুই পিরিয়ডিক টেবলটা ভালো করে পারিস। বুঝেছো? চলো বন্ধু, এই যে দেখো প্রশ্ন কারে বলে। সো এখন থেকে আমরা একটা ডিসিশন নেই, সেটা হচ্ছে স্পেসিফিক কোনো মৌল দিয়ে আমরা না শিখে, চলো আমরা কি ওয়াইজ শিখি বলো তো, গ্রুপ ওয়াইজ শিখি। অর্থাৎ সোডিয়াম ম্যাগনেসিয়ামের যে রিলেশনশিপ, এটা যদি আমরা সোডিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে না বলে যদি কথাটা এভাবে বলতাম যে গ্রুপ 1 আর 2 এর মধ্যে রিলেশন, অর্থাৎ 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপের মধ্যে রিলেশন, তাহলে আরো বেটার হইতো। তোরা কি বুঝছস আমার কথা? মানে কম কষ্টে অনেক বেশি শেখা যাইতো আর কি। তাহলে দেখ প্রশ্নটা কি করছে। প্রথম প্রশ্ন ধরো এরকম, পরীক্ষা এভাবে আসছে, কি আসছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি তুলনা করো। এইটা একটা প্রশ্ন। এইটা না করে তো প্রশ্নটা এইভাবেও করতে পারতো। কি প্রশ্ন করছে দেখেন, যে আপনাকে গ্রুপ 1 2 এবং 3 এর মৌলসমূহের আয়নীকরণ শক্তির তুলনা, একই তো প্রশ্ন তাই না? সোডিয়াম রিপ্রেজেন্ট করতেছে 1 ম্যাগনেসিয়াম করতেছে 2 অ্যালুমিনিয়াম করতেছে হচ্ছে 3 প্রশ্নটা তোমার যে কোনো ভাবেই আসতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে কি, এটা এক্সামে আসছিল, ইমতিয়াজ হোসেন, দেখছো দেখছো কাহিনী অবস্থা। বন্ধুগণ, তোমরা এখন আমাকে একটু বলো, কার আয়নীকরণ শক্তি বেশি হবে, তাড়াতাড়ি বলো। সোডিয়াম, তার ডানে হচ্ছে ম্যাগনেসিয়াম, তার ডানে হচ্ছে অ্যালুমিনিয়াম, যার আসল নাম হচ্ছে অ্যালুমিনাম। আমরা বলি অ্যালুমিনিয়াম, অ্যাকচুয়ালি নামটা হচ্ছে অ্যালুমিনাম। তোমরা কি এটা জানো? গুগল করে দেখবা, দেখে করে চাই থাকবো, ও মোর খোদা, এতময় জীবনেও শোনে নাই। বুঝেছো? নামটা অ্যাকচুয়ালি অ্যালুমিনাম, MINUM, মিনাম। আমরা বলবো মিনিয়াম। ছাগল। মিনিয়াম কি জানো? সিঁদুর, সিঁদুর। তোর নানি কপালে যেটা লাগায়, তোর নানা দিয়ে দেয়, ওটাকে বলে মিনিয়াম। গরু ছাগলের দল কিছু বোঝে না, তোদের নিয়ে যে পড়ছি কি বিপদে। অশিক্ষিত। বলো। পরমাণুর আকার ধীরে ধীরে ছোট হয়ে যাইতেছে, ধীরে ধীরে। এই যে দেখো, আমি তোমাদের দেখিয়ে দেই, এখান থেকে শুরু করে ওই দেখো, কোথায় গেলে, মেলা ছোট হয়ে গেলে, যাই হোক, এখান থেকে ওই যে চলে গেছে, এই তো। তাহলে ভদ্রলোককে একটা কাজ করি, নিচে নিয়ে আসি, বুঝছে? দেখেছো? তাহলে কার সবচেয়ে বেশি হবে, কার সবচেয়ে বেশি হবে, সোডিয়ামের সবচেয়ে বেশি হবে, তাই না? তাহলে আইপি অফ সোডিয়াম শুড বি লোয়েস্ট, তাহলে আইপি অফ ম্যাগনেসিয়াম
তারপরে আইপি অফ অ্যালুমিনিয়াম, রাইট? এই তো নাকি? অ্যালুমিনিয়ামের আইপি সবচেয়ে বেশি হওয়ার কথা। আচ্ছা, এইটা হওয়ার কথা থাকলেও এটা হবে না। ঝামেলা আছে। কি ঝামেলা জানো? দেখো, এর ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু দেখা লাগবে। এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3s1, এর হচ্ছে 3s2, আর এর হচ্ছে কি 3s2, আবার কি আছে 3px1। সো তাহলে সবচেয়ে বেশি এনার্জি কার ক্ষেত্রে লাগবে জানো? বলো, সবচেয়ে বেশি এনার্জি কার ক্ষেত্রে লাগবে? ইয়েস, শাবাশ, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের এনার্জি লাগবে সবচেয়ে বেশি। সো গ্রাফটা কেমন হবে গেস করতে পারো? গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে হচ্ছে ম্যাগনেসিয়ামের সবচেয়ে বেশি এনার্জি লাগবে, এর একটু কম লাগবে, ওরও একটু কম লাগবে। এখন চলেন আমরা একটু গ্রাফ এঁকে দেখি। এটা কিন্তু সঠিক না, এটা ভুল। তাহলে ম্যাগনেসিয়ামেরটা সবচেয়ে বেশি হবে। আচ্ছা আমি দেখি এইখানে আনসার করো। এই যে ডেটা দেওয়া আছে, ও এইখানে আলোচনা করা যাবে না, এখানে আগে আরো ভাবো। বলতো, তাহলে ম্যাগনেসিয়ামের তো 1 নাম্বার সবচেয়ে বেশি এনার্জি লাগবে, এটা হাইয়েস্ট। বলেন তারপরে এনার্জি কার লাগবে, সোডিয়ামের নাকি অ্যালুমিনিয়ামের? আরে বাহ, হ্যাঁ, তারপরে লাগবে হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, মানে লোয়েস্ট অ্যামাউন্ট। এটাকে থার্ড না লিখে এটাকে লোয়েস্ট লিখি, LOWEST, লোয়েস্ট। আর এটা হচ্ছে মিডিয়াম। কেন এটার মিডিয়াম লাগতেছে? কারণ দেখ ভাই, ওইটার চেয়ে এইটার আকার তো ছোট, কিন্তু আবার ইলেকট্রন জোড় বাঁধা, আর ওর ক্ষেত্রে হয়েছে কি ওই যে আনপেয়ার্ড আছে। তো এর চেয়ে ওকে ইলেকট্রন বাইর করা যাবে সহজে, ঠিক আছে? বুঝছস তো নাকি? হুম। আচ্ছা এখন চলো আমরা একটু গ্রাফ আঁকি। এইখানে এক্স অক্ষে বসাইছি ধরো জেড, তোমরা জেড মানে বুঝছো, আর ওয়াই অক্ষে বসাইছি হচ্ছে আইপি ভ্যালু। এই গ্রাফটা একটু আঁকা শিখতে হবে আর কি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব একই রবিন। আমি তো ক্লাসের শুরুতে বললাম শক্তি আর বিভব তো সেম জিনিস। জেড মানে নাম্বার অফ প্রোটন, প্রোটন সংখ্যা এদিকে বসাইছি। সো এখানে বসাইছি তোমার 11, এখানে বসাইছি তোমার 12, আর এখানে বসাইছি তোমার 13, মানে বুঝছো তো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এখন ধরো সোডিয়ামের এই পর্যন্ত গেছে আইপি এর ভ্যালু, এখন তাহলে ম্যাগনেসিয়ামের কোন পর্যন্ত যাবে বলো? ম্যাগনেসিয়াম কোন পর্যন্ত যাবে? এই লাইনের চেয়ে, আমি এই বরাবর একটা দাগ দিয়ে ফেলি, এই লাইনের চেয়ে কি আরো উপরে নাকি নিচে যাবে? এই বরাবরের চেয়ে আরো উপরে যাবে। ওকে, ধরো গেলাম এইখানে। এখন বলো অ্যালুমিনিয়াম কোথায় যাবে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এনার্জি আর একটু কম লাগবে, কারণ ও 3s2 ছিল, এর হচ্ছে 3s1, সরি 3px1। তাহলে এনার্জি, এর এনার্জিটা একটু নিচে যাবে বুঝছি। এখন কত নিচে, সেটা কি সোডিয়ামেরও নিচে চলে যাবে নাকি না বলো তো? সোডিয়ামের লেভেল হচ্ছে নিচে যাবে না, তাহলে কই যাবে? তাহলে হচ্ছে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মাঝামাঝি কোন এক জায়গায় থাকবে, ধরো এইখানে। তখন তোমার গ্রাফটা আসবে হচ্ছে এরকম, তখন তোমার গ্রাফটা আসবে এরকম, এটা উঠবে এখানে, বন্ধু চলে যাবে এখানে। এই যে একটি সুন্দর তাবু, এই তাবুর নিচে তোমার নানা আর নানি ঝগড়া হয়েছে, দুইজন দুই ঘরে থাকতেছে, বুঝিছো বন্ধুগণ, অশিক্ষিতরা। এই তো এখন দেখো, তোমরা আমার কথা বিশ্বাস না হলে এখানে ডেটা জাজ করে দেখতে পারো। আইপি অফ সোডিয়াম 496 কিলোজুল পার মোল, আইপি অফ ম্যাগনেসিয়াম 735, 496, এই যে এই পর্যন্ত হচ্ছে 496, এটা হচ্ছে 496, আর এটা হচ্ছে তোমার 735, 735, আর এটা হইতেছে তোমার 578। তার মানে 496 এর চেয়ে একটু বেশি, বাট ওই 735 পর্যন্ত যাবে না, বুঝিয়াছো? আচ্ছা এই গ্রাফটাও এঁকে দিতে পারে, এই গ্রাফটা এঁকে দিয়ে বলতে পারে যে এটাকে ব্যাখ্যা করো। আবার করতে পারে কি তোমার ওই এটা তুলনা করে গ্রাফ আঁকতে বলতে পারে, দুইটাই। সো আমি গ্রাফ নিজে হাতে এঁকে দেখালাম। আচ্ছা এবার কথা হচ্ছে শোনো, এখানে আমি 11 না লিখে এখানে তো আমি আরেকটা কথা বলতে পারতাম, পারতাম না? এখানে বলতে পারতাম 1a, এখানে বলতে পারতাম 2a,
আর এখানে আমি বলতে পারতাম কি বলেন তো 3A। ব্যাপারটা আসলে গ্রুপ ওয়াইজ। সো তুই যদি গ্রুপ ওয়াইজ শিখোস, বলদেরা সারা বাংলাদেশে করে কি স্পেসিফিক মৌল দিয়ে শেখে, এটা না করে তুমি গ্রুপ ওয়াইজ শেখো, তাহলে যেটা হবে তোমাকে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের যে প্রশ্ন, পটাশিয়াম ক্যালসিয়াম আর ওদিকে কেটে আছে আল্লাহ মাহবুব জানে গ্যালিয়াম, একই প্রশ্নই হবে আর কি, বুঝতে পারছিস? আচ্ছা, নাইম বলছে যে আইপি এর কোনো মান মনে রাখা লাগবে কিনা, অবশ্যই না রে শোনা। আমি দিছি তোদেরকে বুঝানোর জন্য, ফিল করানোর জন্য যে আসলেই মানগুলো এরকম, ঠিক আছে? এই আর কি। আর এই মানগুলো চাইলে গুগল করে দেখতে পারিস, মিলে যাবে। তো কাহিনী হচ্ছে যে ঝামেলা হবে না, ঝামেলা না হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে এই মানগুলো হচ্ছে ফিজিক্সের লোকজনরা বাইর করে, সো পেরেশানি নাই, বুঝছো না? কেমিস্ট্রি লোকজনরা বাইর করলে এক একজনের এক একটা হইতো আর কি। এগুলো বেসিক্যালি ফিজিক্সের আইডিয়া, এগুলো কেমিস্ট্রির আইডিয়া না। কেমিস্ট্রির লোকজন যে বলদ রে। আসো, আমাকে বলো নিষ্ক্রিয় গ্যাস সমূহের আয়নীকরণ শক্তি কত হবে? নিষ্ক্রিয় গ্যাস সমূহের আয়নীকরণ শক্তি 0 হবে। একটু উপরে ওঠো, আরো 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 আরো। ইনফিনিটি কে কে লেখছে দেখো তো, একটু নিচে নামো, আস্তে আস্তে নামো। এই যে একজনটা পাইছি ওসিম, সাদিয়া আফরিন লিখছে ওসিম, ওর বন্ধুর নাম ওসিম। ও সিম, ও সিম কার্ড। আচ্ছা, ইনফিনিটি অদিতি সরকার, সাবাস। ভেবে দেখ, নিষ্ক্রিয় গ্যাস, এদের ইলেকট্রনিক কনফিগারেশন মারাত্মক স্ট্রং, মারাত্মক স্টেবল, ইনফ্যাক্ট মোস্ট স্টেবল ইন দ্য ইউনিভার্স পসিবল, তাই না? সো ঘটনা হচ্ছে এদের ইলেকট্রন বের করে নিতে কি পরিমাণে শক্তি দেওয়া লাগবে? দ্য আনসার ইজ ডেফিনেটলি আ হিউজ অ্যামাউন্ট, দ্যাট ই কল ইনফিনিটি। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? ওয়াসিম, নট ছোটখাটো, নট জিরো। আন্দাজে বলছিলা জিরো, জিরো না, এটা ইনফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। সো নিষ্ক্রিয় গ্যাস সমূহের আয়নীকরণ শক্তি কি হবে? ওয়াসিম। তবে এই যে অসীম বলছি, এইটা কিন্তু থিওরিটিক্যালি, তাত্ত্বিক ভাবে, মানে থিওরিটিক্যালি এটাকে আমরা বলে দেই যে এটার ভ্যালু অনেক হাই, অনেক হাই, এই জন্য আমরা বলি ইনফিনিটি। বাট অ্যাকচুয়ালি এটার ভ্যালুটা অত বেশি না, অন্যান্য পরমাণুর তুলনায় অনেক বেশি, এই জন্য আমরা বলি ইনফিনিটি। তোরা কি বুঝছো আমার কথা? ডোন্ট এভার থিঙ্ক যে এখান থেকে ইলেকট্রন বের করা যায় না, যদি না যাইতো বের করা তাহলে আসলে আয়নীকরণ শক্তির মানেই আমরা পাইতাম না। কিন্তু গুগল করলেও পাবা, বইতেও আছে। এই যে দেখো তোমাদের আয়নীকরণ বিভবের গ্রাফটা, এই গ্রাফ আগে যখন ক্লাসে দেখাইতাম গুগল থেকে আইনা পোলাপাইন বুঝতো না, কিন্তু এখন বইতেই আছে, তো বোঝার কথা আর কি, ঠিক আছে? ওই জিনিসই আমরা নিয়ে আসছি। দেখো, সেটা হচ্ছে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি কাদের হবে? ডেফিনেটলি সবচেয়ে মানে ভোটকা সাইজের ধাতুগুলার হবে, অর্থাৎ পর্যায় থেকে একেবারে বাম পাশের গ্রুপের মৌলগুলার। তো এই যে দেখেন তো এখানে কারা অবস্থিত, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, দেখছেন? এরা হচ্ছে নিচে অবস্থিত, অর্থাৎ আইপি এর ভ্যালুটা বেশি একটা না। তোরা বুঝছো আমার কথা? তারপরে সবচেয়ে বেশি কাদের খেয়াল করেন তো, এই যে দেখেন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই যে রেডন, এদের হচ্ছে সবচেয়ে বেশি। তোরা কি বুঝছো আমার কথা? অনেক উপরে। আর এখানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে লেখা হয়েছে, এটা আয়নাইজেশন পটেনশিয়াল ভ্যালুটা ইভি এককে আছে, ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তো এখন কথা হইতেছে তোরা কি টের পাচ্ছিস প্রতিটা জায়গাতে একই জিনিস, মানে একই প্যাটার্ন ফলো করছে। এইটাকে এই যে এখান থেকে এই কার্ভটাকে কপি করে এনে এখানে বসা সেম, ওটাকে এনে এখানে বসা সেম, এখানে বসা সিমিলার। সো ব্যাপারটা আসলে মারাত্মক সুন্দর আর কি, ছন্দের মতো। মানে মনে করে একটা গান বাজতেছে, সো গানের ক্ষেত্রে সেই গায়ক বা গায়িকা স্কেল যে রেটে বাড়াচ্ছে, হঠাৎ ছন্দপতন, তারপর আবার বাড়াচ্ছে, আবার কমতেছে, মানে এইভাবে একই টোনে গান চলতেছে আর কি। সো এই জন্য আসলে পর্যায় সারণীকে বলা হচ্ছে মহাবিশ্বের সুর, বলছিলাম আপনাদেরকে আমি। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করছে আমার এক ছাগলে, পুরো ক্লাস শেষ হয়ে যাইতেছে, এখন কয় আইপি কিনা না। ঠিক আছে, ওকে। এখন বন্ধুগণ, সেটা হইতেছে তোমাদের এই গ্রাফটা তো একটা মজার জিনিস দেখতে পারবা, দেখি আমি একটু দেখানোর চেষ্টা করি, জানি না বুঝাইতে পারবো কিনা। এখানে আমার দেখে খুব ভালো লাগছে ব্যাপারটা। এইখান থেকে একটা দাগ টানি আমরা, এই যে প্যারাল হইছে, হয় নাই,
হ্যাঁ মোটামুটি হয়েছে। এইটা হচ্ছে সোডিয়াম বরাবর দাগ টানছে, আমি জানি না তোরা দেখতে পাচ্ছিস কিনা। দেখ তো ওটা কিন্তু সোডিয়ামের সেন্টার থেকে বের হইছে, বাট লিথিয়ামের কিন্তু উপরে, মানে লিথিয়াম কিন্তু আরেকটু উপরে। তাহলে বলেন তো কে বেশি সক্রিয়, সোডিয়াম নাকি লিথিয়াম? তাড়াতাড়ি বলেন। আবার কয় লিথিয়াম। এই গাধারা, আইপি এর মান বেশি হলে কি সক্রিয় নাকি? আইপি এর মান বেশি হলে ওটা ম্যানদা, গাধা। ওই ইলেকট্রন ছাড়তে চায় না, ওরা অনেক তাপ দেওয়া লাগে। সোডিয়াম বেশি সক্রিয়, বাট তোমাদের বইতে কিন্তু সক্রিয়তা সিরিজে দেখবা লিথিয়ামকে উপরে দেওয়া। এর চেয়ে বড় হাস্যকর জিনিস হয় না বাংলাদেশের বইরে ভাই। কি আর বলবো, এটা আমাদের আমল থেকে এই ভুল চলে আসতেছে। এই ভুল নিয়ে আমি ব্যতীত আমার যে গুরুরা তাদেরকে আমি কথা বলতে দেখি না। ব্যাপারটা খুবই উইয়ার্ড লাগে আমার কাছে, যে মানে ওই আমাদের চোখ থাকতেও না আমরা অন্ধ। আমরা যুক্তি শিখি কিন্তু দিন শেষে ফলাফলটা বলার সময় না অযৌক্তিক কথাবার্তা বলি। এর কারণটা কি আমি আসলে ঠিক জানি না আর কি। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। আচ্ছা তাহলে এখন বল, পর্যায় সারণীতে সবচেয়ে বেশি ইয়া হবে কার? আচ্ছা এই যে কি বলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নীকরণ বিভবের মান খেয়াল করো, অন্যান্যদের মানগুলো কেমন ছিল মনে আছে? 496, 735, 578 এরকম ছিল মান। আর এবার দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলোর ভ্যালুগুলো দেখো। হিলিয়ামের হচ্ছে 2372, 2372। সোডিয়ামের সেখানে 496, ওর এখানে 2372। দ্যাটস ওয়াই রিলেটিভলি আমরা বলি এগুলো হচ্ছে ইনফিনিটি। বুঝিয়াছো? আচ্ছা এরপরে আসো, ঘটনা হইতেছে তাহলে আয়নীকরণ শক্তির কথা একেবারে ফাইনালাইজ করি। সেটা হচ্ছে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হবে কার? আনসার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর, কারণ একেবারে ডানের দিকে অবস্থিত, তাই না? ডান দিকে যত যাবো তত আকার কি হবে, ছোট হবে। আকার সবচেয়ে ছোট হলে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এই যে তোমার এইখানে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে এইগুলার। এদের মধ্যেই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে আবার সবচেয়ে বেশি হবে কার বলেন? হিলিয়ামের। এই জন্যই আমি কোয়ার্টার ওয়ানে তোমাদেরকে একদিন, এখন মনে পড়ছে, ওই কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে বলছিলাম যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস যে কথাটা বলে, এইটা কখনো সম্ভব না, অবাস্তব একটা জিনিসের কথা বলে। যে হিলিয়াম থেকে ইলেকট্রন বের করা পসিবলই না। দুনিয়ার সবচেয়ে কঠিন যার কাছ থেকে ইলেকট্রন বের করা, সেই বলদের নাম হচ্ছে হিলিয়াম। অথচ তারা ওইটাকে অহরহ কথা বলতে বলতেই মানে মনে হয় যে পাকা আমের খোসা যেমন ছেলে না খেচাত করে টান দিলে উঠে যায়, আমার মনে হয় যে হিলিয়ামের ইলেকট্রন এমনি খেচাত করে টান দিয়ে তুলে ফেলে। দ্বিধনাত্মক হেলিয়াম নিউক্লিয়াস মানে এটা মোয়ার, ছেলের হাতের মোয়া, চাইলে তুলে ফেলা যায়। বলদ কোথাকার, রসায়নের সম্পর্কে কোনো ধারণা নাই, আগডুম বাগডুম বই লিখতে আইছে। আচ্ছা বলো তাহলে এখন আমাকে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ধাতু হবে কেটা? আইপি সবচেয়ে কম হবে কার বলেন? ফ্রান্সিয়াম নাকি সিজিয়াম? আচ্ছা লজিক্যালি সবচেয়ে সক্রিয় ধাতু হওয়া উচিত ছিল এই যে বাম পাশের এই মৌলটার, কারণ বামে আসলে পরমাণুর আকার বড় হয়, আবার নিচে গেলে বড় হয়। সো সবচেয়ে বিগেস্ট সাইজ এলিমেন্ট ওয়াজ সাপোজ টু বি দিস ওয়ান। বাট এই ভদ্রলোকের কাহিনী হইতেছে, ইনি হইতেছেন কি বলেন তো? ইনি হইতেছেন তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ মানে বুঝো তো, তেজস্ক্রিয়। এটা শুনে আবার ভাইবো না যে রেডিও নিয়ে ঘুরে বেড়ায় রাস্তা দিয়ে, এই জন্য বলে রেডিও অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভলি রেডিও নিয়ে ঘুরে বেড়ায়। বুঝছো না? ঘটনা হচ্ছে এটা তেজস্ক্রিয়। তো আমরা আসলে যাকে সবচেয়ে সক্রিয় ধাতুর খেতাব দিব, সেই ভদ্রলোকের নাম হইতেছে, এইখানে যিনি বসে থাকেন তার নাম হইতেছে সিজিয়াম, সিএস। বুঝছো? ওকে। সো এটা নিয়ে কথাবার্তা শেষ, আগডুম বাগডুম। এখন আহ আয়নীকরণ শক্তি নিয়ে যা কিছু বলছি আগে তা কিঞ্চিত ভুল বলেছি। কিঞ্চিত ভুল, সব ভুল না, কিঞ্চিত ভুল। আসো এবার সেটা হচ্ছে দেখো, আসলে আগে যেটাকে বলছিলাম আয়নীকরণ শক্তি, ওটা বা আয়নীকরণ বিভব, ওটা আসলে আয়নীকরণ বিভব না, ওটাকে বলে প্রথম আয়নীকরণ বিভব। অর্থাৎ কোন পরমাণুর কাছ থেকে একটা করে ইলেকট্রন সরাই নিব, তার এক মোলের কাছ থেকে, তাহলে এক মোল ইলেকট্রন সরে যাবে। এইটার ফলে যে পরিমাণ এনার্জি ওকে আমাদের দিতে হয়, এটাকে বলে ওই মৌলের প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলে কি আছে? সেই দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা হচ্ছে ওর কাছ থেকে সেকেন্ড ইলেকট্রনটা যদি তাড়ানো যায়, তখন যে এনার্জি ওর দাবি করে। সেকেন্ড ইলেকট্রন, আমি কিন্তু দুইটা ইলেকট্রন বলি নাই, দ্বিতীয় ইলেকট্রনটা ওর কাছ থেকে বের করে নেওয়ার সময় ও যে এনার্জিটা দাবি করে, ওইটাকে বলা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। তোরা কি বুঝছো আমার কথা? আরো একটা সরাইলে তাহলে তৃতীয় ইলেকট্রন তৃতীয় ইলেকট্রন সরাইলে হবে হচ্ছে তোমার তৃতীয় ইলেকট্রন, দূর কি বলতেছি, তৃতীয় আয়নীকরণ বিভব। বুঝতে পারছিস কি আমার কথা? আমি মনে হয় ভুলে ইলেকট্রন আসক্তি বলছি কয়েকবার। এই দেখতো, এই নওশিন কি কিসের লিঙ্ক দিছে ওটা? টিচমেন্ট, টিচমেন্ট তো আমাদেরই না।
আচ্ছা যাই হোক, সো এখন ব্যাপারটা সংজ্ঞাটা দেখো, এক মোল একক চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন থেকে এক মোল দ্বিচার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তিকে দিয়ে কি বলে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলে। তাহলে এখন আমাকে একটু বলো যে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির ইকুয়েশনটা কি হবে? প্রথমে আমার কাছে কি থাকবে, এমজি নাকি? এমজি থেকে Mg2+ বানাবো, এই তো নাকি? এরকম না, এইটা থাকবে না, তাহলে প্রথমেই থাকবে Mg+, সেখান থেকে হবে Mg2+। তাহলে এখনো কিন্তু তুমি এক মোল ইলেকট্রনই সরাচ্ছ। আর প্রথমে যে এক মোল নিতে হয়, এটা গ্যাসীয় অবস্থা থাকতে, এই কথাগুলো কমন, ঠিক আছে, এটাও গ্যাসীয় হবে। এই বিক্রিয়ার ফলে যে ডেলএইচ হবে, ধরো এটা হচ্ছে +p কিলোজুল, এই +p-টাকে আমরা বলবো হচ্ছে, যে এনার্জিটা হইলো, যে এনার্জিটা অ্যাবজর্ব করলো, এইটাকে আমরা বলবো হচ্ছে ম্যাগনেসিয়াম এর কি জানো, এটাকে বলে ম্যাগনেসিয়ামের সেকেন্ড আইপি। ম্যাগনেসিয়ামের সেকেন্ড আইপি, আগের বার মনে হয় ইংরেজিতে লিখছিলাম। সেকেন্ড আইপি অফ ম্যাগনেসিয়াম, ইংরেজি বাংলা মিলায় না লিখি, এই যে সেকেন্ড আইপি অফ ম্যাগনেসিয়াম। তাহলে একটু চলো একেবারে প্রথম থেকে একটু এডিট করে আসি আমরা। বহু ভুল জীবনে করেছি, আর করব না। এই যে এখানে কি ভুল করেছিলাম, এটাকে বলছিলাম আইপি অফ সোডিয়াম, না এটা হচ্ছে ফার্স্ট আইপি অফ সোডিয়াম। বুঝছো আমার কথা? এতটুকুই ভুল করছিলাম, ইচ্ছা করে আমি এই ভুলটা সবসময় করি। এই এটাতে মজা হয়, কারণ প্রথমে তোমার ফার্স্ট আইপি বললে তোমার মাথা ক্র্যাক হয়ে যেত, ফার্স্ট বলতেছে, তাহলে সেকেন্ড একটা আসবে, তাহলে থার্ড একটা আসবে, আই তো মরেই যাব। তুই চিন্তা বাদ দে, তুই যেটা আইপি শিখতেছস ওটাই ফার্স্ট আইপি, ঠিক আছে, এই আর কি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট আইপি, আর এটা তো কোনো আইপি না, এটাও হবে হচ্ছে আমাদের ফার্স্ট আইপি অফ ম্যাগনেসিয়াম। তাহলে তারপরে আর কোথায় কি লিখছিলাম, এগুলো সব আইপি যে বলতেছি, এগুলো হচ্ছে আইপি 1, মানে ফার্স্ট আইপি আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এইগুলাতে আর কোনো টেনশন নাই, বুঝে নিও তোমরা। এবার আসো আমরা যে কথা বলতেছিলাম ওইখানে যাই। এই যে এটা হচ্ছে সেকেন্ড আইপি অফ ম্যাগনেসিয়াম। তাহলে এবার বলো আমাকে যে ধরো অ্যালুমিনিয়ামের সেকেন্ড আইপি রিঅ্যাকশন কি হবে? অ্যালুমিনিয়ামের সেকেন্ড আইপি, তাহলে এক মোল অ্যালুমিনিয়াম নিব, অ্যালুমিনিয়ামের কোনটা, অ্যালুমিনিয়াম প্লাস, অলরেডি সে প্রথম ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সেই অবস্থায় নিতে হবে, গ্যাসীয় অবস্থায় নিয়ে এটাকে তাপ দিতে হবে। তাপ দিলে কি হবে, ওই তোমার অ্যালুমিনিয়াম কত প্লাস তৈরি হবে, 2+, গ্যাসীয় অবস্থা থাকবে, যোগ এক মোল ইলেকট্রন ছেড়ে দিল, এই বিক্রিয়ার যে ডেলএইচ হবে, ধরো এটা হচ্ছে +q কিলোজুল, এই +q কে আমরা বলবো হচ্ছে, এটা হলো তোমার সেকেন্ড আইপি অফ অ্যালুমিনিয়াম। আইপি মানে আয়নাইজেশন পটেনশিয়াল, বুঝছিস তো? আচ্ছা, তার মানে তোরা বুঝতে পারতেছিস? তাহলে এখন আমাকে একটু বলতো থার্ড আইপির ইকুয়েশন কি হবে বলো তো, অ্যালুমিনিয়ামের থার্ড আইপির রিঅ্যাকশনটা কি হবে, মানে ওটাকে বিক্রিয়া আকারে কিভাবে লেখা যাবে বলো? যদি আমি লিখতে চাই থার্ড আইপি, কেমনে লিখবো? ধরে ফেলেছো, 1.Al 2+ আগে থেকে থাকবে গ্যাসীয় অবস্থায়, এটাকে তাপ দিতে হবে আমাদের, তাহলে অ্যালুমিনিয়াম 3+ হবে গ্যাসীয় অবস্থায়, প্লাস ইলেকট্রন, তাহলে তোমার এই বিক্রিয়ার যে ডেলএইচ, সেটাকে নাম দিলাম +r কিলোজুল, ধরো +r কিলোজুল, কি লিখতেছি এগুলো আমি, তাহলে এখানে আমরা লিখবো +r কিলোজুল। এই +rটাকে আমরা বলবো হচ্ছে থার্ড আইপি অফ অ্যালুমিনিয়াম। বুঝিয়াছো? সো যে কোনো আইপি বের করতে পারবো আমরা এখন, ওকে? যত আইপি, যত নাম্বার আইপি বের করতে বলবে তত নাম্বার ইলেকট্রন বের করবো, তত নাম্বার ইলেকট্রন। ফার্স্ট আইপি বললে প্রথম ইলেকট্রন ছেড়ে দাও, সেকেন্ড আইপি বললে সেকেন্ড ইলেকট্রন ছেড়ে দাও, এরকম আর কি। থার্ড আইপি বলো না তৃতীয় ইলেকট্রন ছেড়ে দাও, সহজ। আচ্ছা, এগুলা দেখতে ভূতের মতো লাগতেছে, একটু ঠিক করি। ব্যাস, ওকে। সো যে কোনো মৌলের, পরবর্তী প্রশ্ন, যে কোনো মৌলের প্রথম আয়নীকরণ বিভবের তুলনায় দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি হয় কেন? আসলে কি বেশি হবে না কম হবে বলো, কোনটা বেশি হবে? ফার্স্ট আইপির মান বেশি না সেকেন্ড আইপির মান বেশি? কফি ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। সেকেন্ড আইপি না ফার্স্ট আইপি? কয়েকজন তো ফার্স্ট বলতেছে। বলো কি হবে? আচ্ছা, তোমাদেরকে একটা ঘটনা শোনাইতে এখন খুব ইচ্ছা করতেছে। ক্লাস শুরু হয়েছে কটা, 6টা না? ঘটনা এখন শোনানো যাবে না, পরে একদিন শোনাবো। গল্পটা অনেক শিক্ষণীয়, কিন্তু এখন সময় নাই। হালকা করে একটু বোঝো। ধরো কোনো এক মায়ের প্রথম সন্তান
যুদ্ধে যে সে আর ফেরত আসে নাই, প্রথম সন্তান অসীম দূরত্বে চলে গেছে, এই অবস্থায় যুদ্ধ এখনো থামে নাই। তো মায়ের কাছে যাওয়া হয়েছে আপনার দ্বিতীয় সন্তানটাকে একটু দেন। তো প্রথমবার সন্তান যখন দিছে তখন মাকে অল্প 2-4টা কথা বুঝাইলেই হয়ে গেছে। দ্বিতীয় সন্তানরে যখন তুমি নিতে যাবা, হোয়াট ডু ইউ থিঙ্ক? বুঝো আমার কথা? সো সেকেন্ড আইপির ঘটনাটা হইতেছে তুমি ওই পরমাণুর কাছ থেকে তার দ্বিতীয় ইলেকট্রন টেনে নিয়ে বের করে চলে যাচ্ছ। সো দ্যাট উইল বি মাচ টাফার ফর ইউ টু টেক দ্যাট ইলেকট্রন আউট। মানে ওই ইলেকট্রনটা বের করতে তোমার ওই পরমাণুকে অনেক 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 বেশি এনার্জি দেওয়া লাগবে, বুঝিয়াছো? এই সিমিলার একটা ঘটনার সাক্ষী আমি নিজে। সো ওই ঘটনাটা পরে কোনো একদিন বলবো না আর কি, আমাকে একটু মনে করে দিও। রংপুরে একটা কুকুরের বাচ্চা উদ্ধার করার ঘটনা নিয়ে আর কি একটা অদ্ভুত ঘটনা আছে আমার। হ্যাঁ, ওই দিন আমি ওই কুকুরের বাচ্চাটাকে উদ্ধার করতেছিলাম, আর একটু পরে যে ঘটনা ঘটলো তারপরে বুঝলাম যে আইপির এই ব্যাপারটা মানে একবার বাস্তব জীবনে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আর কি। হ্যাঁ, এখন না, আসো। সো যে কোনো মৌলের প্রথম আয়নীকরণ বিভবের তুলনায় দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি হয় কেন? তো এটার ব্যাখ্যা তোমার যদি জানতে চায়, সেই ব্যাখ্যায় তো তুমি নিশ্চয়ই মানে সন্তান হারা যুদ্ধের ঘটনা বলতে পারবা না মায়ের, অথবা তুমি আমার রংপুরের কুত্তার বাচ্চার ঘটনা বলতে পারবা না, তাই না? মানে কুকুরের বাচ্চার ওটা তুমি যেটা বলতে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কথাবার্তা বলতে হবে। খেয়াল করো, ধরো একটা পরমাণুর নাম হচ্ছে এ, এ থেকে যখন তুমি এ প্লাস বানাও ইলেকট্রন ছেড়ে দিয়ে, তখন তোমার কিছুটা শক্তি খরচ হয়, সেই শক্তিটা সিস্টেম খেয়ে ফেলে। তাহলে এটার নাম দিলাম হচ্ছে আমরা প্লাস ধরো এক্স কিলোজুল। এরপরে আমরা যখন সেকেন্ড আইপি বাইর করি, এই প্লাস এক্সটাকে বলে কি? এই প্লাস এক্সটাকে বলে হচ্ছে ফার্স্ট আইপি, ফার্স্ট আইপি অফ এ। এইবার আসো, আমরা যখন সেকেন্ড আইপি বাইর করতে যাই তখন আমাদের কি হয়? এ প্লাস থেকে এ টু প্লাসে পরিণত করতে হয় ইলেকট্রন ছেড়ে দিয়ে, এখন এক মোল ইলেকট্রনই ছাড়বে। তো এই বিক্রিয়ার যে ডেল এইচ হবে তাকে আমরা বললাম হচ্ছে ধরো প্লাস ওয়াই কিলোজুল। সো এই প্লাস ওয়াইটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড আইপি অফ এ। এখন অ্যাকর্ডিং টু দ্যাট কোয়েশ্চেন এন্ড অলসো দ্য ট্রুথ ইজ, কে বড়, এক্স বড় না ওয়াই বড়? তাড়াতাড়ি বলো, কে বড়? ওয়াই বড়। সো দ্য ফ্যাক্ট ইজ ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স। ইনফ্যাক্ট সময় বাঁচাই, ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স, মানে মাচ গ্রেটার দ্যান এক্স, অনেক বড় হয়। এটার কারণটা কি? কারণটা হচ্ছে ভালো করে বোঝ, এই বস্তুটা ছিল হইতেছে চার্জ নিরপেক্ষ। লুক এট ইটস ফোরহেড, মানে কপালের দিকে সাইড দেখো, এটাতে কোনো চার্জ ছিল না। চার্জহীন একটা বস্তু, তার মানে প্লাসও যে কয়টা মাইনাসও সে কয়টা। সেখান থেকে তুমি যখন প্রথম ইলেকট্রন বের করে নিচ্ছ, ইট ডাজন্ট হ্যাভ মাচ এনিথিং টু সে, নিয়ে যাও, লাগবে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। আবার সমস্যা আছে, আমার ভিতরে তো প্রোটন ওরা টানতেছে, তারপরেও তুমি নিতে পারবা। বাট ওয়েন ইউ হ্যাভ অলরেডি টেকেন আউট দ্য ফার্স্ট ইলেকট্রন, এইবার তো ইতা কিসে পরিণত হয়েছে? চাঁদের দিকে সাইড দেখো, ইতা তো পজিটিভ। একটা ধনাত্মক চার্জযুক্ত বস্তুর কাছ থেকে, ধর এইটার কাছ থেকে, এটা ধনাত্মক পজিটিভলি চার্জড, ওর সাথে একটা এই বাটনটা হচ্ছে নেগেটিভলি চার্জড, পুরো অবজেক্টটা পজিটিভ, আর এর যে বাটন আছে সেই বাটনটা হচ্ছে নেগেটিভ। সো এই বাটনটাকে যখন তুমি টেক আউট করতে যাবা, এ তো পজিটিভ, পিছন দিকে টানবে না অনেক বেশি করে? তোরা কি বুঝছিস আমার কথা? ওদের কি হ্যাং খাইছে নাকি? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এইটাই, এই কথাটাই বলা লাগবে যে প্রথম আয়নীকরণ বিভব বের করার সময় বা হিসাব করার সময় চার্জবিহীন একটি পরমাণুর কাছ থেকে একটি ইলেকট্রন বের করা হয়, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তি হিসাব করার সময় একটি অলরেডি পজিটিভলি চার্জড, বাংলায় কি বলে, ইতোমধ্যে ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর কাছ থেকে, মানে আয়নের কাছ থেকে পরবর্তী ইলেকট্রন বের করে নেওয়া হয়, যার ফলে এই ধনাত্মক চার্জে চার্জিত আয়নটি ইলেকট্রনের প্রতি আরো প্রবল আকর্ষণ প্রকাশ করে। হ্যাঁ, সো যার ফলে ওইখান থেকে ইলেকট্রন বের করে নিতে আরো অনেক বেশি এনার্জি লাগবে। তোরা কি বুঝছস আমার কথা? আচ্ছা, এই আর কি। তবে এখানে আবার শিল্ডিং ইফেক্ট দিয়ে অনেক কথা বলা যায়, বইটা দেখো সুন্দর করে বলা আছে, আমি জাস্ট কনসেপ্ট আলোচনা করে দিলাম, আশা করি বুঝছো। আচ্ছা বলতো তাহলে থার্ড আইপি কি হবে? যে কোনো পরমাণুর ফার্স্ট আইপি চেয়ে সেকেন্ড আইপি বড়, শুধু না অনেক বেশি। তাহলে থার্ড আইপি কি হবে বলেন তো? আরো বেশি হবে, এক্স্যাক্টলি, আরো বেশি হবে আর কি। আচ্ছা এবার আসো, তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাইছি, এটা উইকিপিডিয়া থেকে আমরা নিয়ে আসছি। ঘটনা হচ্ছে, এখানে যে আইপি ভ্যালু গুলো দেওয়া আছে এগুলো কিলোজুল পার মোল এককে দেওয়া আছে। সো এখানে খেয়াল করে দেখো, সোডিয়ামের ফার্স্ট আইপি ছিল কত? মাত্র 496 কিলোজুল, তাই না? পার মোল, পার মোল তো বটেই, এক মোল পরমাণু নিয়ে তো কাজ করছি। 496। সোডিয়ামের সেকেন্ড আইপি 4560।
ক্যান ইউ ইমাজিন দ্যাট? ভাই রে ভাই, মানে হাউ মেনি টাইমস, এই ক্যালকুলেটর কই, কত গুণ? 4560 ডিভাইডেড বাই 496, 9.19 টাইমস। কাম অন ব্রো, মানে 9 গুণ বেশি এনার্জি লাগতেছে। ভেবে দেখ, তোর প্রথম কলমটা তুই আমার সাথে ব্যবসা করছিস 5 টাকার বিনিময়ে, বলছিস 5 টাকা দেন, কলম নিয়ে দূরে যান, দূরে যান, মরে যান, আর কোনোদিন চোখের সামনে আসবেন না। তুই পরের কলম 45 টাকায় দিতেছস। তুই বুঝোস কি কি বেতাল অবস্থা তৈরি হয়েছে। ওর থার্ড আইপি বাইরই করে নাই, মানে বিজ্ঞানীর সাহসই হয় নাই ভাই ওদিকে যাওয়ার। চিন্তা করে দেখো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি ভাবো, অনেকেই মনে করে যে ম্যাগনেসিয়ামের প্রথম ইলেকট্রন বের করা কঠিন, সেকেন্ড ইলেকট্রন নয় খুব সহজে হয়ে যাবে। এত সহজে হয় না। দেখেন, প্রথম ইলেকট্রন বের করতে করতে 738 লাগতেছে, সেকেন্ড ইলেকট্রন কিন্তু 1450, মানে অলমোস্ট ডাবল লাগতেছে। বাট এর ক্ষেত্রে ডাবলে কাজ হয়ে যাচ্ছে। সোডিয়ামের ক্ষেত্রে কেন 9 গুণ? তার কারণ আছে অনেক। ম্যাগনেসিয়াম কিন্তু সেকেন্ড ইলেকট্রন যখন ছাড়ে, মানে সেকেন্ড আইপিটা যখন হয় তার, তখন কিন্তু সে অনেক স্থিতিশীল একটা ইলেকট্রন বিন্যাসে পৌঁছায়। তো এই জন্য সেকেন্ড ইলেকট্রন ছাড়তেও সে মোটামুটি রাজি হয়, অষ্টক পূরণ হয়, ওই যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। বুঝছস তো নাকি? আচ্ছা, সো এইগুলো তোমরা দেখো, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আর কি। আচ্ছা, এইবার আসো, তোমাদের জন্য একটা মজার প্রশ্ন এই মাত্র মাথায় আসলো, এটা তোমরা নিজেরা করবা, এটা তো আগেই দেখাইছি। আচ্ছা, সেটা হচ্ছে ধন্যবাদের আগে একটা প্রশ্ন দিয়ে তারপরে যাই আর কি। তোরা একটু লিখতো খাতায়, এই তাড়াতাড়ি বল, নিষ্ক্রিয় গ্যাসের আইপি কত ছিল? নিষ্ক্রিয় গ্যাসের আইপি কত ছিল? হ্যাঁ, তোমাদের আজকে কুত্তার বাচ্চার গল্প শোনানো যাবে। অসীম, মনে আছে তো? আচ্ছা, এই যে আমি বললাম নিষ্ক্রিয় গ্যাসের আইপি, এটার মানে কি বুঝাইছি? নিষ্ক্রিয় গ্যাসের কোন আইপি? কোন আইপি, ফার্স্ট না সেকেন্ড? এক্স্যাক্টলি, তোমার যদি নরমালি বলে আইপি, আই মিন আয়নীকরণ বিভব, বুঝে নিবে এটা ফার্স্ট আইপি। আচ্ছা, এবার একটা প্রশ্ন লেখ তোরা খাতায়, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বইতে নাই আর কি, আমি দিতেছি একটু অ্যাডমিশনের অ্যাডভান্স জিনিসপত্র। সেটা হইতেছে, নিষ্ক্রিয় গ্যাসের প্রথম আয়নীকরণ, বানান কি রশ্মিকার না দীর্ঘিকার জানিও না, হইছে আর কি। আয়নীকরণ বিভবের সাথে নিকটস্থ ক্ষার ধাতুর দ্বিতীয় আয়নীকরণ বিভবের তুলনা করো। উত্তর দেন। খেলা হবে বলে পুলক মজুমদার বলছে অ্যাডমিশনে কি বইয়ের বাইরে থেকেও টপিক আসবে? ওরে গরু রে, টপিক তো বইয়ের, কিন্তু প্রশ্নটাই তো বাইরের। টপিক বইয়ের, বইয়ের কনসেপ্ট ইউজ করে তুই বাইরের প্রশ্ন উত্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কারটা বেশি হবে? হ্যাঁ, মিনহাজ ওইটাই জিজ্ঞাসা করছে ভাইয়া, তোমারে নিষ্ক্রিয় গ্যাসের ফার্স্ট আইপির সাথে কম্পেয়ার করতেই বলছে নিকটস্থ ক্ষার ধাতুর সেকেন্ড আইপি। আচ্ছা, কাহিনী হচ্ছে, তোরা আগে একটা এক্সাম্পল ধরে নে, যে কোন একটা নিষ্ক্রিয় গ্যাস ধরে নে, আর ওইটা নিকটস্থ একটা ক্ষার ধাতু ধরে নে, বল কোন নিষ্ক্রিয় গ্যাস ধরে নিব? হিলিয়াম নিতে যাচ্ছ? আরে বোকার দল, হিলিয়াম তো কোনো আদর্শ নিষ্ক্রিয় গ্যাস না, ওর ইলেকট্রন বিন্যাস তো বাকি সবার চেয়ে আলাদা। হিলিয়ামকে ধরাটা একটু বোকামি না? তুমি নিয়ন রে ধরো, আর্গন রে ধরো, কিছু একটা ধরো, চালাকি হয় সবচেয়ে নিয়ন রে ধরলে। আচ্ছা, তাহলে দেখো, আমি একটু তাড়াতাড়ি করে টুপ করে একটা পর্যায় সারণী এঁকে ফেলি। পর্যায় সারণী আঁকাটা না জাস্ট ছেলের হাতের মোয়া হয়ে যাইতে হবে, বাচ্চাদের খেলা। এই যে পর্যায় সারণী এঁকে ফেলছি, ডান। আচ্ছা, তো এখন ঘটনা হইতেছে, আমি এখানে যদি নিয়নকে নেই, নিয়নের পজিশন তো এই জায়গায়, এইটাকে যদি নেই, তাহলে নিকটস্থ ক্ষার ধাতু কে হবে বলেন? সোডিয়াম, রাইট। এটা তোমরা বুঝো কিনা আমি জানি না। এর নিকটস্থ দেখো, এ যে পর্যায়ে ছিল তার নিচের পর্যায়ে জাস্ট বামের ধাতুটাই, এটাকে বলে নিকটস্থ ক্ষার ধাতু, ঠিক আছে? তো এখন তাহলে নিয়ন আর সোডিয়ামের মধ্যে কম্পেয়ার করো এবার।
নিয়ন আর সোডিয়ামের মধ্যে কম্পেয়ার করতেছে না তারা, নিয়নের নিচে হচ্ছে ফার্স্ট আইপি, তার মানে নিয়ন থেকে কি বানাচ্ছে, নিয়ন প্লাস, ইলেকট্রন ছেড়ে দিছে। আর সোডিয়ামের ক্ষেত্রে কি নিছে, সোডিয়াম প্লাস থেকে কি বানাচ্ছে, সোডিয়াম 2 প্লাস, ইলেকট্রন ছেড়ে দিছে। এখন এই কম্প্যারিজন করার কারণটা কি, এই কম্পেয়ারটা করার কারণ কি, দেখ নিয়নের ইলেকট্রন কিন্তু 10টা, সোডিয়াম প্লাসেরও কিন্তু ইলেকট্রন 10টা। এই ছাগলের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, এরও কিন্তু ইলেকট্রন বিন্যাস সেম 1s2 2s2 2p6। দ্যাটস ওয়াই দে আর বিং কম্পেয়ার্ড। মানে দুইটা জিনিসকে কম্পেয়ার করতে গেলে তোর সাথে আমার তুলনা চলবে না, কারণ তুই অনেক শিশু, ঠিক আছে না? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে কম্পেয়ার করতে গেলে তুলনা বুঝতে হবে আর কি। সো নিয়নের ফার্স্ট টাইপের সাথে সোডিয়ামের ফার্স্ট টাইপের কম্পেয়ার করাটাই বোকামি। বেটার নিয়নের ফার্স্ট টাইপের সাথে সোডিয়াম প্লাসের, আই মিন সোডিয়ামের সেকেন্ড টাইপে কম্পেয়ার করা ভালো। আচ্ছা খেয়াল করো, সো দুইজনের যেহেতু ইলেকট্রন বিন্যাস সমান, তাহলে কি আইপি এর মান সমান হওয়ার কথা না? ডেল এইচ এই ক্ষেত্রে ধরো যে প্লাস এক্স কিলোজুল, আর ও প্লাস এক্স তো লেখার দরকার নাই, এটাকে তো আমরা জানতাম যে এটার ভ্যালু হচ্ছে অসীম, রাইট? এটার মান হচ্ছে প্লাস অসীম, তাহলে এটার মান কি হবে, প্লাস, বলো কি হবে, সসীম। কম হবে না বেশি হবে, কম না বেশি বল, এটা কি কম হবে ওর চেয়ে নাকি আরো বেশি হবে বলেন? কম কম বেশি বেশি। দেখো এইটা হবে হইতেছে ওয়াসিম টু দি পাওয়ার জসিম, বোঝো? এটা হবে ওয়াসিম টু দি পাওয়ার জসিম। এটা যদি ওয়াসিম হয়, ওয়াসিম টু দি পাওয়ার জসিম, তার ফাওরে হয়তো বা কাশেমও আছে, মানে বেলুটা অনেক বড় বেলু। এটার বেলু যদি এটা ছোট্ট ইনফিনিটি হয়, এটা বোটকা টাইপের ইনফিনিটি, মুটুসিয়া। তার কারণটা হইতেছে কি, শোনো বন্ধু, এইখানে নিয়নের একটা চার্জবিহীন অবস্থা আছে, সেখান থেকে ইলেকট্রন বের করতেছো, সো ইট ইজ অলমোস্ট নিউট্রাল অ্যাবাউট টেকিং আউট দ্যাট ইলেকট্রন, বাট এটা কিন্তু অলরেডি পজিটিভলি চার্জড একটা পরমাণু, আই মিন আয়ন। তার কাছ থেকে ইলেকট্রন বের করা অনেক বেশি টাফার, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এর ভিতরে প্রোটন কয়টা বলেন তো? এর জেড হইতেছে 10, আর এর জেড হইতেছে কয়টা বন্ধু, 11টি। সো ডেফিনেটলি বুঝতে পারতেছো লাস্টের শেলের 10টা ইলেকট্রনকে নিয়ন যেভাবে টানবে, এরও লাস্টের শেলে 10টা ইলেকট্রন, বাট দ্যাট থিং উইল বি পুলড ইভেন মোর স্ট্রংলি। তোমরা কি আমার কথা বোঝো নাই বন্ধুরা? সো মনে রাখবা, ক্ষার ধাতু সমূহের, সরি নিষ্ক্রিয় গ্যাসের ফার্স্ট আইপি তো অসীম, কিন্তু ক্ষার ধাতু সমূহের সেকেন্ড আইপি ওয়াসিম টু দি পাওয়ার জসিম, বুঝেছো? তার ফাওরে হয়তো বা কাশেম, এরকম কিছু একটা হবে আর কি। তোমরা চাইলে স্যাক করে দেখতে পারো, স্যাক করে দেখি চলো বন্ধুরা, এখানে এটা দেখি চলি যে আমরা, সেটা হইলো সোডিয়ামের সেকেন্ড আইপি, এই যে দেখো 4590। এবার নিয়নেরটা এখানে লেখেই নাই, কি বিপদ! এই আয়সা কোথায় গেলি রে? আচ্ছা হইলো আর কি, তোরা তাহলে আর কারে দিয়ে চিন্তা করতে পারোস? আচ্ছা বুঝিস, তোরা নিজেরা গুগল করে দেখ একটু, যে এই আমার তো মোবাইল আছে, কি মনে করছো? এই মোবাইলের কি আছে, এখানে একটা টেকনোলজি করা যায়। এই যে দেখো, এখানে এই বাবু প্লিজ কিবোর্ড লাগবে আমার, এটা কেমনে জানি আসে, সেকেন্ড, কোথায়, এই যে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি চলে আসছে, দেখছো? সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ, ও সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি তো লাগতো না আমার, আমার তো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ ইয়া লাগবে। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ নিয়ন, এই যে দেখো বন্ধু কত, 2080.7, 2080.7। এই যে দেখ আমার কথা ঠিক কিনা, নিয়নের ফার্স্ট আইপি কই গেল, এই যে নিয়নের ফার্স্ট আইপি ছিল 2080.7, এত কিলোজুল পার মোল। আর এই ছাগলের সোডিয়ামের সেকেন্ড আইপি এটা কত, 4560, এটা হচ্ছে প্লাস 4560, এত কিলোজুল পার মোল। বল আমি মিথ্যা বলছি কিনা, দেখ দেখছস? এটা আসলে অসীম হইলে এটা অসীম টু দি পাওয়ার জসিম, যেখানে জসিম ইকুয়াল টু 2। এটারে স্কোয়ার করলে মোটামুটি এরকম হবে আর কি। বুঝছস আমার কথা? হয়ে গেল আজকের ক্লাস,
শেষ, টাটা। পড়ালেখা করিও বন্ধু, এ কিছু না, এ ভালোবাসা হবে আরো বেশি কদিন পরে, বুঝলে? বহু কিছু শিখতে হবে। টাটা, ধন্যবাদ, খুব ভালোবাসা, টাটা, শেষ।